একজন ভাই, একটা অন্ধকার রাত, যা বদলে দিয়েছিল পুরা পাকিস্তানের ইতিহাস। আজকে আমরা কথা বলবো কন্দিল বালোচকে নিয়ে, যাকে তার পরিবারের মানুষজন চিনত ফজিয়া আজিম নামে। একটি মেয়ে যে তার সম্মান বিক্রি করে পরিবারের সবার জন্য অন্ন জোগাতো, কিন্তু সেই পরিবারের মানুষই তার স্বাধীনতা বিপক্ষে ছিল। মেকআপের আড়ালে থাকা কন্দিল বালোচ নয়, আজকে আমরা কথা বলবো যাকে তার পরিবারের মানুষজন চিনত ফজিয়া আজিম নামে। আমরা সেই মানুষটার ভিতরের গল্পগুলো জেনে আসব। পাকিস্তানের পাঞ্জাবের খুবই ছোট্ট একটা গ্রামে ফৌজিয়া আজমের জন্ম হয়েছিল। গ্রামে যেরকম হয় যে খুবই অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া, কিংবা পড়ালেখার প্রতি বাবা মায়ের তেমন কোনো ফোর্স ছিল না, সেরকমই ছিল ফৌজিয়ার জীবন। সে টুকটাক আর্ন করতো তাদের গ্রামের যে এই চেয়ারম্যান বা মাতব্বর টাইপের যে মানুষ থাকে তাদের বাড়িতে থেকে, বিয়ের আগ পর্যন্ত। এবং ফজিয়া ছিল খুবই সুন্দরী একজন মেয়ে। আর যেহেতু ফজিয়া আলম ভালো সুন্দরী, তাই গ্রামের যে ছেলেরা তারা তাকে ভালোই অ্যাটেনশন দিত। তো ওর মধ্যে কনফিডেন্সটা ছিল। মানে অনেক মেয়ে থাকে যে যারা হচ্ছে নিজেদের যে সৌন্দর্য থাকে বা নিজেদের যে ভালো দিকগুলো থাকে ওগুলা নিয়েও কনফিডেন্ট থাকে না, বাট ফজিয়া এমন টাইপের একটা মেয়ে ছিল যে হচ্ছে জানতো যে ও সুন্দর, ওকে মানুষজন পছন্দ করে। সো যে ব্যাপারটা হয়, ও টুকটাক ওর অন্যান্য ভাই বোনদের মধ্যে এই যে একটু একজন মহাজনের বাসায় সে একটু হেল্প করে দিত বাসার কাজগুলোতে, ওগুলার কারণেও সে আর্ন করতো, তার মধ্যে কনফিডেন্সটা ছিল। মানে সে ওভারঅল আমি যদি বলি, সে একটা মুখরা মেয়ে ছিল, মানে যাকে সহজে কেউ দমাইতে পারতো না। তো সিচুয়েশনটা এরকম ছিল যে ওরা ছিল বেসিক্যালি 6 ভাই এবং 2 বোন। তো ওর আই থিঙ্ক বড় একটা বোন ছিল, বড় কিংবা আই থিঙ্ক বড় বা ছোট একটা বোন ছিল। আর মানে বাবা মা মানে বেশ বড় ফ্যামিলি, এবং মানে পুরো ফ্যামিলিতে ওই ওই সময়ে আর্নিং মেম্বার শুধুমাত্র ওর বাবা ছিল। তো বাবা সম্ভবত নাপিতের কাজ করতেন তিনি। তো ফ্যামিলিটা গ্রামের একটা ফ্যামিলি, খুবই টেনে টুনে চলতেছে, এরকম একটা সিচুয়েশন। এর মধ্যে ফজিয়া হচ্ছে মানে টই টই করে ঘুরে বেড়ায়, সে একটা মুখরা মেয়ে। এবং যেহেতু ছেলেরা তাকে অনেক পছন্দ করে, মানে সেগুলো এনজয় করতো। মানে ও জানতো ওকে ছেলেরা পছন্দ করে, প্রায়োরিটি দিচ্ছে। আর ও যেহেতু জানতো যে ও একটা সুন্দর মেয়ে, ও করতো কি মানে ওই সময়ই পাকিস্তানের, আমি 2000-এর শুরুর দিকের কথা, 2004-5-এর সময়ের কথা বলতেছি। ওর তখনও বিয়ে হয় নাই, মানে ও তখন হচ্ছে যে বিভিন্ন যে মিডিয়া এজেন্সি গুলা থাকে ওখানে ওর যে প্রোফাইল ছবি টবি তুলে পাঠায় দিত, এইসব করতো। কিন্তু তেমন কোনো রেসপন্স আসতো না, খুবই স্বাভাবিক। মানে গ্রামের একটা মেয়ে এগুলা করতেছে, সে ট্রাই করতেছে পাঠানোর, মানে এটা খুবই জেনারেল একটা ব্যাপার মিডিয়া এজেন্সির ক্ষেত্রে। দ্য ওয়ে আমি শি গ্ল্যামের এই ব্রাউ জেলটা ইউজ করতেছিলাম, এটা বেসিক্যালি একটা ট্রান্সপারেন্ট জেল। আই ডোন্ট নো, ইউ ক্যান সি দিস, ইয়া। সো এটা ইউজ করে হচ্ছে আমি আমার ব্রাউটাকে ফিক্স করে নিলাম। এখন একটা ব্রাউ পেন দিয়ে আমি এই গ্যাপগুলোকে ফিল আপ করবো যাতে ন্যাচারাল একটা লুক থাকে, আমি কোনো হেভি ব্রাউ লুক দিব না। যাই হোক, আমি ফজল আলমের গল্প করতে করতে মেকআপটাও করবো। সো যদি কোনো ভাইয়ারা দেখে থাকেন, রিয়েলি সরি ফর দিস, বাট দিস ইজ হাউ ইট উইল ওয়ার্ক। আর হচ্ছে কাইন্ডলি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আম গনা পুট দিস কাইন্ড অফ স্টোরি লিটল বিট মোর। ওকে, এর মধ্যে যে ব্যাপারটা হয়, ওর জন্য অনেক বিয়ের প্রস্তাবও আসা শুরু করে। তো ওর বড় ভাইয়েরই ওর বড় ভাইয়েরই ওয়াইফের ভাই, বড় ভাইয়ের শালা, সে হচ্ছে ওকে বিয়ে করতে চাইছে। এবং সে রীতিমতো পাগল, কিন্তু ওই ছেলেটা হচ্ছে একটু হাবাগোবা টাইপের। ফজিয়া এই ধরনের ছেলে পছন্দ করতো না, ফজিয়ার পিছনে আরো মানে ওর জানা মতে আরো ভালো ভালো ছেলেরা তখনও ঘুরে। এখন আমি কাভার গার্লের এই ব্রাউ পেনটা ইউজ করতেছি। তো যাই হোক, সেও অনেক খুশি, ছেলেরা ওর পিছনে ঘুরে। তো যখন ওই ছেলের সাথে ওর বাবা মাও রাজি হয়ে গেল এই বিয়ের কথাবার্তাতে, ও ওই জিনিসটাকে আসলে একসেপ্ট করতে পারতেছিল না। একসেপ্ট করতে না পারার কারণে যেটা হইলো, ওর মানে যত বিয়ের দিন ঘনাইতেছিল ও আসলে খুবই ওয়ারিড যে ও এখন এই সিচুয়েশন থেকে বাঁচবে কিভাবে। আর এমন না যে ও কাউকে পছন্দ করে, বাট হ্যাঁ ওর মানে অ্যাটলিস্ট ও যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার থেকে বেটার ছেলেরা ওর কাছে মনে হচ্ছে যে ওর কাছে ওকে পছন্দ করে, ও আরো বেটার মানে জীবন সঙ্গী পাবে। তো ও যেটা করলো, যেদিন ওর বিয়ে ঠিক হয় গ্রামে, মানে যেদিন ওর বিয়ে ছিল সেই দিন ও বিয়ে থেকে পালায় যায়। পালায় হচ্ছে ওদের গ্রামেরই ওই কসমেটিক মানে কসমেটিক্স এর দোকান থাকে না, ওই রকম হচ্ছে একজনের সাথে। তো সেই বেটার সাথে সে ভেগে যায় মানে এমন না যে ওই ছেলের সাথে তার প্রেমও ছিল, মানে সেরকম বিয়ের জায়গা থেকে, সরি আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে ও ওই লোকের সাথে ভাগে নাই। সে
আহ মানে জায়গা থেকে পালায়, মানে বাড়ি থেকে পালায় হচ্ছে যে মহাজনের বাড়িতে কাজ করত সেই মহাজনের বাড়িতে যায়। যেহেতু সে মহাজন বা চেয়ারম্যান টাইপের লোক, যেটাকে পঞ্চায়েত টাইপ বলে আর কি, ইন্ডিয়া বা পাকিস্তানে ওই ধরনের মানুষ, তো গ্রামের সবাই মানে, তো পালায় ওই ছেলের কাছে যায় না, ওই পঞ্চায়েতের কাছে যায় প্রথমে। তো পঞ্চায়েতের কাছে গিয়ে বলে যে আমি আসলে যেহেতু ওই পঞ্চায়েতের বাসায় সে কাজও করতো, সে বলে যে আমি আসলে এই ছেলেকে পছন্দ করি না, আমি অন্যজনকে পছন্দ করি, আমি আহ ওকে বিয়ে করব না। তো আমার বাবা আসলে বা ওদের সাথে যোগাযোগ করে বলো যে আমি হচ্ছে ওই যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে বিয়ে করব না। তো ঠিক আছে, ওর পঞ্চায়েতের মানুষজন হচ্ছে ওর বাবাকে ডেকে পাঠায় ওকে বলে যে তোমরা এরকম মেয়েকে তো জোর করে বিয়ে দিতে পারো না, এটা হচ্ছে যে আমাদের ধর্মেও আসলে এই ব্যাপারটা বলা আছে যে ছেলে মেয়ের বিয়েতে মানে নিজেদের ইচ্ছা থাকা লাগবে যে ওকে আমি বিয়ে করতেছি। তো ওর বাবা যখন পঞ্চায়েত বলে যে ও যাকে বিয়ে করতে চায় ওই ছেলেও ওকে পছন্দ করে, ওই ছেলের নাম হচ্ছে সাজিদ, যে সাজিদও ফজিয়াকে পছন্দ করে, তো তুমি ওদের দুজনে বিয়ে দিয়ে দাও। তো ওর বাবা ওই মুহূর্তে ওই মহাজনের বা পঞ্চায়েতের কথা শুনে ওই জায়গা থেকে ওইটা ইনস্ট্যান্টলি সে এটা মানে ইন ফ্রন্ট অফ এভরিওয়ান একসেপ্ট করে, আচ্ছা ঠিক আছে করো, কিন্তু সে আসলে মনের থেকে জিনিসটাকে একসেপ্ট করে নাই, কারণ তার মেয়ে হচ্ছে মানে বিয়ের আসর থেকে ভাগছে, এটা মানে সম্মানজনক না আর কি। ব্রাউটা হালকা ফিল করছি, অনেক বেশি করি নাই। এখানে ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ পাওয়া যাচ্ছে হয়তো, আমার হচ্ছে বিড়াল, ও হচ্ছে এদিক দিয়ে আশেপাশে হাঁটাহাঁটি করতেছে, এদিকে হাবিজাবি জিনিসপাতি নাড়তেছে, ওখান থেকে ঝুনঝুন ঝুনঝুন আওয়াজটা আসতেছে এবং সে আমাকেও মানে টানাটানি করতেছে। একটু ভিডিওটা যদি খেয়াল করে দেখেন আমি একটু একটু এদিকে খেলে যাচ্ছিলাম, কারণ সে আমার কাপড় ধরে টানাটানি করতেছিল। আচ্ছা যাই হোক, আমি ব্যাক টু দ্য স্টোরিতে আসি যে আম, কোথায় ছিলাম? আচ্ছা, তো ওর বাবা হচ্ছে ওখানে মানে ওর বিয়েটা হয়ে যায়, ও আসলে ওই সাজিদদের বাসাতে ওখান থেকে চলে যায় আর কি। মানে সাজিদের সাথে কিন্তু ওর ওরকম প্রেম ছিল না, কিন্তু ওর কাছে যত অপশনস ছিল ওর মধ্যে সাজিদকে বেটার অপশন মনে হয়েছে, কারণ সাজিদ যখন ওকে ইমপ্রেস করার চেষ্টা করতো, মানে ও যখনই কসমেটিক্সের দোকানে যাইতো কিছু জিনিসপাতি কিনতে, তো সাজিদ হচ্ছে ওকে বলতো যে হ্যাঁ তুই মানে তুমি আমাকে বিয়ে করো, তোমার যত স্বপ্ন আছে আমি এটা ফিল আপ করে দিব, তুমি মডেল হবা, আমার কোনো রেস্ট্রিকশনস নাই, এইসব মানে ব্যাপার স্যাপার হচ্ছে সাজিদ ওকে বলতো। তো হচ্ছে যে এইসব কথা শুনে একটা টিনেজ মেয়ে মানে টিনেজ মেয়ে, ও নিশ্চয় মানে লাইফ সম্পর্কে এত মানে এক্সপেরিয়েন্স না, তো যা বলছে তাই বিশ্বাস করছে। তো যাই হোক, সে সাজিদকে বিয়ে করছে এবং বিয়ের পরে প্রথম ২-৩ মাস তো মহা খুশি, মানে যেটা সবারই হয়, প্রথম ৬ মাস ১ বছর খুবই একটা হানিমুন পিরিয়ড যায়, খুবই একটা ড্রিমি লাইফ যায়, বাট রিয়েলিটি হিটস ডিফারেন্টলি, রাইট? সো সেম হ্যাপেন টু হার। বাই দ্য ওয়ে, আমার মেকআপ এইসব হাবিজাবি করতে এত সময় লাগে না, মানে এতক্ষণ যা করছি এটা হয়তো আমার হায়েস্ট ৩ থেকে ৪ মিনিটের কাজ, বাট অ্যাজ আই এম টকিং আমি মানে ওইদিকে কনসেন্ট্রেট করতেছিলাম আর কি, যে স্টোরিটা মনে করে করে বলতেছি। এবং আমি ইউজিং দিস W7 HD কনসিলার, এটা খুব একটা হেভি কোনো কনসিলার না, খুবই লাইট ওয়েট, এটা কাভারেজে অত হেভি না, বাট ওকে আমার ছিল, সো আমি আই এম গোনা ইউজ ইট টিল দ্য লাস্ট বিট। ওকে, তারপরে হচ্ছে যে ওর হচ্ছে প্রথম দিকে মানে খুবই রোমান্টিসাইজ, মানে গ্রামের একটা মেয়ে ও, মানে রোমান্টিক লাইফ তো হচ্ছে নাটক সিনেমা দেখে যতটুকু দেখছে ওইটাই ও ভেবে নিচ্ছে আর কি। তো ওই রকমই ওর লাইফ যাচ্ছিল, যে সাজিদে ওকে হচ্ছে মানে বাইরে থেকে হচ্ছে পাকোড়া টাকোড়া মানে খাবার এনে দিত, ফুল এনে দিত, ওর সাথে অনেক টাইম স্পেন্ড করতো, ঘুরতে নিয়ে যাইতো, মুভি দেখাইতো, ব্লা 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 যা করে আর কি। আবার যেহেতু সাজিদ হচ্ছে এরকম একটা মেয়েকে বিয়ে করছে যাকে মানে সিচুয়েশনটা ফজিয়ার এরকম ছিল গ্রামের মধ্যে, যে ওকে ছেলেরা অনেক পছন্দ করতো, কিন্তু ছেলেদের মায়েরা বা ছেলেদের ফ্যামিলি ওকে পছন্দ করতো না, কারণ ও একটু মুখোরা, মুখে মুখে উত্তর দেয়, বা চঞ্চল, এই টাইপের দেখে, বা সবাই জানতো যে ওর ড্রিম হচ্ছে বেসিক্যালি শহরে গিয়ে মডেল হওয়া। তো ওর সাজিদের মায়ের আসলে এই মেয়েটাকে পছন্দ ছিল না, বাট যেহেতু বিয়ে হয়ে গেছে অল অফ এ সাডেন, তো উনি মানে থাকে না মানে একসেপ্ট করে নিচ্ছে, মানে আচ্ছা ঠিক আছে ছেলের বউ, কিন্তু ওকে আসলে কখনোই উনি পছন্দ করে না, উনি মানে যত রকম প্যারা দেওয়া যায় তো উনি ওইটা হচ্ছে ফজিয়াকে দেওয়ার চেষ্টা করতো, কিন্তু ওই সময় আবার সাজিদ ওকে অনেক সাপোর্ট দিত, বলতো যে হ্যাঁ সমস্যা নাই মাকে একটু টলারেট করো, আমি তো তোমার সাথে আসছি, আমি তোমাকে ভালোবাসি, ব্লা 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 এসব কথাবার্তা। তো যাই হোক, বিয়ের যখন হচ্ছে কতদিন চলে মানে ১ বছরের কাছাকাছি, এই সময়ের মধ্যে ওর মাও ওর সাথে কমিউনিকেট করে, বা ওর মায়ের সাথে, যেহেতু একই গ্রামের ওরা, হ্যাঁ, ওর মায়ের সাথে ভাই বোনের সাথে ওর কমিউনিকেশন হয়, এবং মানে ওর মা যখন দেখে যে আসলে মানে মেয়ে এন্ড অফ দ্য ডে ভালো আছে, উনি এবং ওর ভাই বোনেরা হচ্ছে বিয়েটাকে একসেপ্ট করে নেয়। শুধুমাত্র একসেপ্ট করে না, ওই একটা মাত্র ভাই এবং ভাইয়ের বউ যার শালার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল। তো যাই হোক, এইভাবে ওর লাইফ চলতেছে, ওরও তো এত কিছু মানে পাতা দেওয়ার দরকার নেই, কারণ ওর ওর হাজবেন্ডের সাথে ভালো আছে ওখানে। সো
কিন্তু ঝামেলা হইলো যেটা মানে এখান থেকে আসলে ওর সংসার লাইফে একটু টুইস্ট আসা শুরু করে। যে বিয়ের ১ বছরের মাথায় সে হচ্ছে আ কনসিভ করে। এবং যেটা হয় যে বিয়েরও তো একটা হানিমুন পিরিয়ড থাকে। ওই হানিমুন পিরিয়ডটা যখন শেষ হয়ে যায়, ও দেখে যে সাজিদের মধ্যেও আম আস্তে, আস্তে চেঞ্জেস গুলা মানে এখন একটু ভিজিবল, যে আগের মতন সময় দেয় না, বা ও যদি কিছু বলে ওটাতে খিটখিট করে, বা ও যদি বলে আমার ছবিগুলো একটু পাঠায় দাও শহরে কোনো এজেন্সিতে, বা এখান থেকে একটা ফোন আসছে, সে একটু খিটখিট করে এইসব নিয়ে। মানে ওর যে ইন্ডিপেন্ডেন্সি বা যেটা দেখেও সাজিদের প্রতি অ্যাট্রাক্ট হয়েছিল ওইটা এখন সাজিদের মধ্যে আর নাই। মানে ও অনেক প্যারা দেওয়া শুরু করছে ওই ছেলে, আবার ওর মাও অনেক প্যারা দেয়, এর মধ্যে ও আবার কনসিভ করছে। মানে ওর জীবনে এখন অনেক জ্বালা। ওর মা এবং ভাই বোনেরা মোটামুটি একসেপ্ট করে নিল, অ্যাজ ও শো করছে সবাইকে যে ও ভালো আছে। ওর বাবা কিন্তু কখনো আসলে ওকে ওই সময়টাতে একসেপ্ট করে নাই। এখন আমি সেম কনসিলারটাই দিচ্ছি আমার আই লুকটা কমপ্লিট করার জন্য। তো যাই হোক, বাবা যেহেতু হচ্ছে একসেপ্ট করে নাই সেটা তো ঠিক আছে। কিন্তু যখন ও কনসিভ করছে মানে মাত্র তখনই হচ্ছে ও কিছুদিন পরে জানতে পারছে যে ওর হাসব্যান্ড হচ্ছে ওকে চিট করতেছে। ও কিভাবে চিট করতেছে আমি তো আগে মেনশন করছি। ও হচ্ছে যে এই কসমেটিক্স এর দোকানদার আরকি। যেহেতু অনেক মেয়ে আসে দোকানে এবং ছেলেদের ক্যারেক্টার খারাপ হলে যা হয়, ও অন্য মেয়ের প্রতি মানে অন্য মেয়ের সাথে রং-ঢং করা শুরু করছে। ওর গ্রামেরই আরেকটা মেয়ে, মেয়ের নাম হচ্ছে রুবি। তো এটা তো ফজিয়া ১ম এ জানতে পারে নাই। কারণ ওর লাইফ এখন পুরোপুরি সংসার কেন্দ্রিক হয়ে গেছে। মানে সংসারে কাজকর্ম করে, সাজিদের মায়ের দেখাশোনা করে, রান্না-বান্না করে, আবারও মানে প্রেগন্যান্ট। তো ওর হচ্ছে বেস্ট ফ্রেন্ড ফাতেমা, সে হচ্ছে একদিন এসে, যেহেতু একই গ্রামের সবাই, হ্যাঁ? বলছে যে, "তুই কি তোর সংসারের আসলে কোনো খেয়াল রাখোস? তোর জামাই তো হচ্ছে এরকম ইয়ে করতেছে, আরেক মেয়ের সাথে ফষ্টি-নষ্টি করতেছে।" তো এখন ও তো মানে এটা যখন শুনছে, এটা শোনার পরে হচ্ছে ও মানে সাজিদের সাথে বিশাল একটা ঝগড়া করছে। ঝগড়া করার পরে সাজিদ বলছে, মানে সাজিদ ওর গায়ে হাত তুলছে, মানে মাইর দিছে এবং মানে ওকে বলছে, "থাকলে থাক, না থাকলে চলে যা।" এই ঝগড়াঝাটির মধ্যে সাজিদ ওকে মানে ইয়ে করছে, ১ তালাক দিছে। হ্যাঁ, সম্ভবত ১ তালাক দিছিল ওই সময়টাতে। তো যেহেতু স্টোরিটা অনেক বড়, কিছু জায়গায় আমি একটু মানে কনফিউশন থাকতে পারে বা একটু ঝামেলা হইতে পারে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। বাট আফটার ইউ ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য হোল স্টোরি একদম অ্যাকুরেটলি পারফেক্টলি ইউ ক্যান অলওয়েজ ডেফিনিটলি ইউ ক্যান গো ফর লাইক আদার সোর্সেস লাইক Google। কারণ এটা অনেক ফেমাস একটা ঘটনা। তো যাই হোক, সাজিদ যখন মানে এগুলা করলো, মানে ওকে তালাক-টালাক দিল, ওর বাপের বাড়ি গেছে। তো বাপের বাড়ি গেছে, এর মধ্যে ওর বাপের নিজেরই অবস্থা খারাপ। উনিই মনে হয় একমাত্র আর্নিং পারসন। আর ছেলে একটা যে ২ টা যেটা কামাই করে ওরে এরকম সাপোর্ট দেয় না আরকি। সো আমি এই প্যালেটটা ইউজ করব আই লুক ক্রিয়েট করার জন্য। আমি আর তেমন কিছু মানে মেনশন করব না, অ্যাজ আমি আজকে গল্প বলাটাতেই হচ্ছে ফোকাস দিচ্ছি। তো যাই হোক, ওর হচ্ছে যে মানে উনি আবার ওর মাও মানে হচ্ছে যে সবাই মিলে ওকে আসলে একটা ফ্যামিলির ঝামেলার মতন মনে করতেছিল যখন। তারপর ওর মা ওকে আবার বুঝায় শুনায় পাঠায় দিছে যে ছেলেরা এরকমই হয়। তোর কি মনে হয় যে সব ছেলে মানে ভালো, মানে সব মেয়েই আসলে সংসারে এইসব ফেস করে? তো এইসব বুলি দিয়ে উনি হচ্ছে ওকে পাঠায় দিছে আবার সংসার করার জন্য। তো সেও যখন বুঝছে বাপের বাড়ি তোর ভাত নাই, মানে ডেফিনেটলি ওকে রাখতেছে না, কথা শোনাইতেছে সবাই, তো আবার ও নিজের পছন্দে ভেগে গিয়ে বিয়ে করছে। মানে ওভারঅল ওর সিচুয়েশনটা মানে খুবই বাজে যাচ্ছিল। ও সাজিদের কাছে ব্যাক করে। এইটাতে যেটা হইলো, সাজিদ তখন হচ্ছে মানে যেটা বলে যে পুরাপুরি ইয়ে হয়ে গেছে যে হ্যাঁ, তার মানে তো আমি যা খুশি তাই করতে পারি। এন্ড অফ দ্য ডে তো ওর যাওয়ার কোনো জায়গা নেই। ও তো আমার কাছেই ঘুরে ফিরে ব্যাক করবে বা আসবে। তো এইটা যখন সে বুঝতে পারছে তখন মানে আগে তো একটু লুকায় চুরায় করতো। এমনভাবে করতো যাতে হচ্ছে যে ফজিয়া জানতে না পারে। তো ও এখন পুরা খুল্লাম খুল্লা সিচুয়েশন। মানে খুবই বাজে একটা সিচুয়েশন চলতেছে। এর মধ্যে মানে মাঝে মধ্যে ফজিয়া হচ্ছে এদিক ওদিক থেকে শুনে বা নিজের চোখে দেখে যখন সহ্য করতে পারে না, ওর আবার সাজিদের সাথে ঝগড়া হয়। আর সাজিদ তো খুব ভালো মতনই বুঝছে যে একবার ১ তালাক দিয়ে বাপের বাড়ি পাঠায় দেওয়ার পরে সে আবার ব্যাক করছে। তার মানে এই মেয়ের যাওয়ার জায়গা নেই। তো এই জিনিস ও যখন বুঝতে পারছে, ও আরো মানে মাইরধর করা, ওর সাথে খারাপ ব্যবহার করা, প্রেগন্যান্ট অবস্থায় ওর টেক কেয়ার না করা, মানে যা তা অবস্থা করছে ওর সাথে। তো যাই হোক, একদিন হচ্ছে এই ফজিয়া ওদের গ্রামের মাঠের আইল, আইল মানে হচ্ছে মানে আমাদের দেশের ভাষায় এটাকে আইল বলে। ওই ২ পাশে ধান ক্ষেত, মাঝখানে যে চিকন রাস্তাটা থাকে মানুষজন হেঁটে যায়, ওইটা ধরে যাচ্ছিল। ওই সময় হচ্ছে ওর রুবির সাথে দেখা হয়। তো রুবির সাথে দেখা হওয়ার পরে তো ও হচ্ছে তো বিশাল ঝগড়াঝাটি করে। ওই সময় রুবিও তো মানে ওভারঅল সিচুয়েশন জানে, হ্যাঁ? তো ও বলে যে আমি কিন্তু তোরে মানে সাজিদকে দিয়ে পুরা মানে তালাক দেওয়ায় তোর ডিভোর্সের সিস্টেম করে দিব। তুই মানে দেখিস আরকি। তো এটা বলে
যায়। এরপর হচ্ছে সাজিদ যখন রুবির থেকে জানতে পারে যে ফজিয়া হচ্ছে এরকম ধানের ক্ষেতের মধ্যে ওর সাথে এরকম ঝগড়াঝাটি করছে, ঝামেলা করছে, ও অনেক চেতে ওই দিন বাসায় আসে। এসে মানে ফজিয়াকে আহ ২ তালাক দেয়। মানে ১ম তালাক হইছে, ২ তালাক হইছে। ও আবার মানে বাপের বাড়ি চলে যায় এবং এর মধ্যে খুব সম্ভবত ছেলেও হয়ে গেছে। মানে ছেলে তখন অনেক ছোট এবং সেম কাহিনী কয়েকদিন পরে ওর মা আবার ওকে আগডুম-বাগডুম বুঝায়ে হচ্ছে ইয়েতে পাঠায় দেয়। আম আবার মানে জামাইয়ের বাড়ি পাঠায় দেয়। তো এখন হচ্ছে যেটা যে মানে ও ওর কপালটাকে মোটামুটি একসেপ্টই করে নিছে যে দিস ইজ হাউ হার লাইফ ইজ গোইং টু বি। বাট অল অফ এ সাডেন আফটার ফিউ মান্থস একটা ঘটনা ঘটে। সেটা হইল ও যে এত আগের থেকে বিভিন্ন এজেন্সিতে ওর ছবি পাঠাইতো, ওইরকম একটা এজেন্সি থেকে ওর কল আসে। তো কল আসার পরে সে তো মহা খুশি, মানে ফাইনালি আফটার লং টাইম এখন কিছু হচ্ছে। ওর ড্রিমের জায়গা থেকে ও কল পাইছে। তো এইটা হওয়ার পরে ও হচ্ছে অনেক খুশি, এক্সাইটেড হয়ে সাজিদের জন্য ওয়েট করতে থাকে যে আসলে আমি ওকে বলবো, যেহেতু আর যা কিছু হোক বা না হোক ওর তো এটা একটা বিগেস্ট ব্যাপার ছিল যেটা বিয়ের আগে সাজিদ ওকে প্রমিস করছিল যে ওর মিডিয়াতে কাজ করা নিয়ে তেমন কোনো ঝামেলা করবে না। কিন্তু যখন সাজিদ বাসায় আসে দেখে ফৌজিয়া অনেক ভালো মুডে আছে, তখন ও মানে জিজ্ঞেস করে আচ্ছা ঘটনা কি কি হয়েছে। তখন ফৌজিয়া বলে যে এরকম আমি যে এজেন্সিতে পাঠাইতাম ছবি টবি, ওখান থেকে আমাকে কল দিছে, আমাকে শহরে যাইতে বলছে আমার জন্য, মানে আমি একটা কাজের জন্য সিলেক্টেড হয়েছি। এটা শুনে তো সাজিদের হচ্ছে যে পুরা মানে মাথা খারাপ হয়ে গেছে, যেটা কি বলতেছে। তো মানে ওর সাথে ওই দিন রাতে হচ্ছে বিশাল ঝগড়া হয়েছে, ঝগড়া টগড়া হয়ে মানে ফজিয়া একটা মোমেন্টে বলছে তুমি যা করো না করো আমি যাবোই শহরে, তুমি একটা কাজ করো আমাকে ৩ তালাক দিয়ে আহ মানে ইয়ে করে দাও, আমি চলে যাই। তো সাজিদও ওই সময় রাগের মাথায় আর কোনো কিছু চিন্তা করে নাই, ওর বাবু ছোট বাট স্টিল ও ৩ তালাক দেয় এবং বাচ্চা নিয়ে বের হইতে পারবে। কিন্তু এন্ড অফ দ্য ডে সাজিদ হচ্ছে ওকে বাচ্চা নিয়ে বের হইতে দেয় না, বলছে তুই বাচ্চা রেখে যাবি, তুই বাচ্চা নিতে পারবি না। তো ও বাচ্চা ছেড়ে বের হয়ে গেছে এবং ও জানে ও যদি এখন ওর মানে মার বাড়িতে যায় হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। তো ওর মার বাড়িতেও আর যায় না, সে বেসিক্যালি হচ্ছে ওই দিনই ওই গ্রামে রাতের বাস ধরে শহরে চলে যায় এবং শহরটার নাম খুব সম্ভবত মুলতান ছিল আর কি। তো ওখানে আসে, সারা রাত বাস জার্নি করে, তারপর সকালবেলা ওই এজেন্সির অ্যাড্রেসেও আসে, ওই ব্যাগ ট্যাগ গাট্টি বস্তা নিয়ে এসে এজেন্সিতে আসে। হ্যাঁ, আসার পরে ওই যে এজেন্সির ব্যাটা তার সাথে কথাবার্তা বলে এবং তাকেও মোটামুটি, সে একটা জাস্ট পিওর একটা গ্রামের মেয়ে, ওকে দেখলে হচ্ছে বোঝা যাচ্ছে। তো ওই ব্যাটাও বুঝছে, তো ওকে জিজ্ঞেস করছে তোমার কি থাকার জায়গা আছে। তো বলছে যে না আমি আসলে বাসা থেকে মানে সবার এগেনস্টে গিয়ে এই জায়গায় আসছি, আমার এখন কোনো কিছু এখনো ফিক্স হয় নাই। তো বললো যে ঠিক আছে আমি তোমার জন্য একটা হোটেলে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, তুমি ওখানে গিয়ে থাকো আর মানে তোমার ইয়ে করতে হবে না, সরি, কোনো কিছু নিয়ে টেনশন করা লাগবে না, আমি সব টেক কেয়ার করতেছি। আর তোমার হচ্ছে অনেক গ্রুমিং দরকার, তোমার তো কোনো কিছুই মানে হাঁটা চলা বলা সবকিছু মানে একদম গ্রামের মেয়ে হলে যেরকম হয় আর কি, আম, এগুলো অনেক গ্রুমিং করতে হবে, কারণ মডেলদের হাঁটা বলা চলাফেরা এগুলো তো অনেক মানে একটা শহর থেকেও মেয়ে যখন মডেলিং এ আসে তারও গ্রুমিং এর অনেক কিছু দেখো, ও তো ওই জায়গা মানে গ্রামের থেকে আসছে, মানে তুমি 2000 এর সময়কার মানে টাইমটা হচ্ছে গেস করো আর কি। এখন তো ইন্টারনেট অনেক কিছু আছে, অনেক কিছু আপ টু ডেট, মানে তুমি চাইলে ঘরে বসে অনেক কিছু শিখতে পারো, কিন্তু ওই সময় তো এত কিছু এরকম এত অ্যাভেলেবল ছিল না। তো যাই হোক ওই ব্যাটা হচ্ছে একটা হোটেলে থাকার ব্যবস্থা করে দেয়। তো ওখানে কিছুদিন ওর ভালোই চলতেছে, যে ওই ব্যাটা ওরে গ্রুমিং করাইতেছে, মানে হাবিজাবি করাইতেছে, ভালো চলতেছে ওর জীবন। মেকআপ আর্টিস্ট আসে, তারপর গ্রুমিং এর মানুষজন আসে, ওকে স্টাইলিং শিখায়, ড্রেস আপ শিখায়, এই আর কি। আই এম রিয়েলি সরি, আমার বিলাইটা হচ্ছে পিছন দিয়ে এখন হাঁটাহাঁটি করতেছে। মানে ও, আমি যখন কাজ করি বা আমি যখন মানে বাসায় থাকলে ও আসলে মানে আমার আশেপাশেই থাকে। দিস মেক্স মি ফিল ভেরি স্পেশাল। সো আমি আন্ডার আইয়ের জিনিসপাতি মোটামুটি মানে একটু ফল আউট ছিল ওগুলো মুছে এবং চোখের উপরে হচ্ছে গ্লিটার দিয়ে এই প্যালেটটা ইউজ করছি, সব কালার এই প্যালেট থেকে। সো ওগুলো করে আসছি। আচ্ছা, তো ওর হচ্ছে দিনকাল অনেক ভালো চলতেছিল এবং মানে ওর কাছে মনে হচ্ছিল ফাইনালি ও মনে হয় ওর ড্রিমটা অ্যাচিভ করছে, আনটিল ওয়ান ডে একদিন হচ্ছে এজেন্সি যে ব্যাটা ওর সাথে কমিউনিকেট করছিল সে ওকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আজকে তোমাকে একটা পার্টিতে যাইতে হবে একটা ব্যাটার সাথে, এবং তুমি যদি ওখানে যাও ওই পার্টির মানুষজনের সাথে অনেক ভালো কমিউনিকেশন করো, কথাবার্তা বলো, ভালো সম্পর্ক বিল্ড আপ করো, তুমি ভালো ওদের মানে ওদের ব্র্যান্ডের জন্য মডেলিং এর কাজ পাবা আর কি, এবং তোমার ড্রেস ট্রেসও সব আমরা পাঠাই দিচ্ছি।
তো ও যেহেতু মানে গ্রাম থেকে আসছে একটা মেয়ে, ওর মানে প্রথমেই এরকম মানে ড্রেসের হাবিজাবি মানে একটু একটু ওপেন ড্রেস আপ ছিল আর কি। তো প্রথম দিকে ও একটু হেজিটেশন করতেছিল। তো ওরা যে ওয়েস্টার্ন ড্রেস পাঠাইছে ওইটা নিচে বা উপরে হচ্ছে কোটি টোটি, আবার মানে শর্ট স্কার্ট বা স্লিভলেস ড্রেস ছিল, তো ওইটার উপরে কোটি পরছে সে, উপরে আবার নিচে হচ্ছে টাইটস পরছে, পরে টরে সে হচ্ছে যে গেছে। তো ফাইনালি তো মানে একটা মডেল হিসেবে একটা মানে বুড়া লোক আসছে ওকে ওর সাথে নিয়ে যাইতে ওই পার্টিতে। তো একটা মডেলকে নিয়ে যেতে আসছে, এবং ও যেভাবে ড্রেস আপ করছে মানে মডেলের, ওরা যে সব মডেলের সাথে চলাফেরা করে ওইরকম ড্রেস আপ ছিল না। তো ওই ব্যাটা হচ্ছে সম্ভবত আফটার দ্যাট পার্টি, এবং যেরকম হচ্ছে যে ওইসব পার্টিতে খুবই ওপেনলি হচ্ছে ছেলেদের সাথে মেলামেশা বা আম, হাক করা, এগুলো খুবই কমন একটা ব্যাপার, যেটা ও প্রথম দিকে একটু আনইজি ফিল করতেছিল। তো ওই ব্যাটা প্রথম দিনের পর ওর একটা মানে খারাপ রিভিউ দিচ্ছে ওই এজেন্সিতে, যে শি ইজ নট প্রিপেয়ার ওয়েল, শি ইজ নট গুড এনাফ টু গো টু দিস কাইন্ড অফ পার্টিস। ওর এরপরে হচ্ছে ওই এজেন্সির ব্যাটা ওকে আবার ফোন দিয়ে বললো যে তোমার আরো গ্রুমের দরকার আছে। তোমার কিন্তু মানে তুমি ওই, আমার কিন্তু ক্লায়েন্ট আমাকে খারাপ রিভিউ বলছে, ক্লায়েন্টটা কিন্তু আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো তোমার গ্রুমিং আরো মানে জোরে সোরে করতে হবে, নিজেকে অনেক আপ টু ডেট করতে হবে। তোমার অ্যাকসেন্ট, প্রোনাউন্সিয়েশন, তোমার আগের হাব ভাব ওগুলো থেকে তোমাকে তোমার বের হয়ে এসে অ্যাকচুয়াল মডেলরা যেভাবে বিহেভ করে, কথা বলে, কমফোর্ট থাকে সব সিচুয়েশন এবং সবার সাথে, ওগুলো তোমার অ্যাডপ্ট করতে হবে। তো ও আসলে জিনিসটাকে সিরিয়াসলি নিছে, ও ভাবছে যে হ্যাঁ এইসব জিনিস করলে আমি হচ্ছে যে কাজ পাবো, মানে মডেলিং এর কাজ পাবো। ওই খুশিতে, ওই খুশির ঠেলায় সে এগুলো হচ্ছে করা শুরু করে আর কি। নিজেকে গ্রুম করা, নিজের অ্যাকসেন্ট চেঞ্জ করা, ইংলিশ, মানে আই এম নট সেইং যে ও খুবই পারফেক্ট ছিল, বাট ও ওর জায়গাটা থেকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছিল। সো আমি হচ্ছে এখন একটা ম্যাভিলিনের একটা প্রাইমার ইউজ করে নিব। তো যাই হোক, ও যখন নিজেকে এরকম একটু ইমপ্রুভ করছে, তো আরেকজনের সাথে সেরকম পার্টিতে গেছে, এবং ওই পার্টিতে আরেকটু ডিফারেন্ট কেস হয়েছে। যেটা হয়েছে যে ওই লোক হচ্ছে ওকে মানে একটু, যেটা থাকে যে টাচ করতে চাচ্ছিল, ওর সাথে ক্লোজ হতে চাচ্ছিল, বা ওকে নিয়ে কোথাও স্টে করতে চাচ্ছিল, এই ব্যাপারগুলো ও আসলে পছন্দ করে না। ওখান থেকে ওই ব্যাটাকে ছেড়ে সে হুট করে এরকম চলে আসে আর কি। তো এইটা এটা তো খুবই বড় একটা মেস আপ। ওই ক্লায়েন্টের সাথেও তার একটা খারাপ বিহেভ করছে। তো ওই এজেন্সিতে ওই ব্যাটা খুবই মানে ওই ব্যাটা আর ওই এজেন্সিতে আসবে না, এই ধরনের কনভারসেশন করছে যে তোমরা কি ধরনের মানুষ পাঠাইছো, ও তো কিছুই পারে না, কমফোর্টেবল না, আমাকে মানে ইয়ে করছে, মানে ওরা তো জিনিসটাকে অপমান হিসেবেই নেয় আর কি। মানে লুক কি পরিমাণ ড্রাই, আমার স্কিন থেকে চামড়া উঠতেছে লিটারালি। আচ্ছা যাই হোক, ব্যাক টু দ্য স্টোরি। তো এরকম বলার পরে ওকেও তখন এজেন্সির ব্যাটা ফোন দিছে ইমার্জেন্সি, যে তুমি এখন আসো, তোমার সাথে আমার কথা আছে। তো ওই হোটেল, ও কিন্তু তখন ওই হোটেলেই থাকে। তো যাই হোক, হোটেলে ও গেছে, যাওয়ার পরে মানে হোটেল থেকে ওই এজেন্সি ব্যাটার কাছে গেছে, যাওয়ার পরে ব্যাটা হচ্ছে বলছে যে তুমি এরকম মানে খারাপ আহ, মানে এরকম তো তুমি করতে পারবে না, তুমি এখানে যে কাজে আসো তুমি জানো তোমাকে কি করতে হবে না করতে হবে। তুমি যদি এরকম পারফরমেন্স দিতে থাকো, বা তুমি যদি এরকম অবুঝের মতন থাকো যে তুমি ওপেন হইতে পারবা না, তাহলে তো মানে জিনিসটা আসলে কাজ করবে না আমাদের মধ্যে। তোমাকে ওপেন হইতে হবে, তোমাকে গ্রুমিং করাইছি আমি, তোমার চলাফেরা, কথা বলা, খাওয়া সবকিছুর চেঞ্জ করাইছি আমি, একটা লেভেলে আনছি। তোমাকে ওই জিনিসটা মেনটেন করতে হবে। তোমার পিছনে তো এত টাকা আমি এমনি এমনি খরচ করি না যদি আমার কোনো মানে এন্ড অফ দ্য ডে কোনো লাভ না থাকে। আর তুমি এই ভান আমার সাথে করবা না যে এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে ঢুকতে গেলে বা কাজ পাইতে গেলে আসলে কি কি করতে হয়, এইরকম ভাব তুমি আমার সাথে নিবা না, যে তুমি এগুলো জানো না। তো ওর সাথে এরকম একটা কনভারসেশন হয়েছে। তো কনভারসেশনটা হওয়ার পরে ও বলতেছে এগুলো যদি আমার করাই লাগে তাইলে আমি মানে এখানে কাজ করব না, আমাকে কাজ দেওয়ার জন্য আমি কাজ মানে খুঁজে নিতে পারবো, আমাকে এই ওয়েতে আসলে কাজ করতে হবে না, আমি গেলাম। তো বেটা বলছে হ্যাঁ তোমার মতন এরকম অনেক দেখছি, ঘুরে ফিরে তুমি আমার কাছে এসে কাজ চাবা, যাও ঘুরে দেখো গিয়ে। এরপরে তো ওই ব্যাটার হোটেলেও আসে থাকতে পারে না, সে ওই জায়গা থেকে বের হয়ে কি করবে কি করবে গেছে এরকম। থাকে না যে কিছু সংস্থা যারা হচ্ছে মেয়েদেরকে হেল্প করে, যাদের ফ্যামিলি টেক কেয়ার করে না বা যাদের থাকার জায়গা নাই, এই ধরনের। তো ওই সংস্থাতে হচ্ছে যাওয়ার পরে সে থাকলো ওখানে, মেয়েদেরকে সেলাই টেলাই শিখায়, এরকম একটা ব্যাপার। আর ও হচ্ছে সুন্দর, এটা আগেই বলছি। তো ও ওকেও হচ্ছে এরকম বলছে যে তুমি সেলাই টেলাই শিখো, তোমার জন্য বাইরে চাকরি টাকরি আমরা দেখবো। তো চাকরিটাকে দেখার পরে কয়েকদিন পরে ওই সংস্থার যে মানে মহিলা টেক কেয়ার করে, সেই মহিলা হচ্ছে একটা অ্যাড্রেস দিয়ে বলছে এখানে যাও, এই বেটার সাথে মানে এখানে গেলে তোমার সাথে একটা চাকরির বা তুমি যে ধরনের মডেলিং এর কাজ করো এই ধরনের কাজে তোমার হেল্প হইতে পারে। তো সেও খুশি মনে হচ্ছে যে গেছে ওই ইয়াতে মানে অ্যাড্রেসে।
যাওয়ার পরে দেখে যেই লাউ সেই কুল, এবারও একটা বুড়া বেটা সে তার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করতেছে এবং সে প্রচুর মানে প্যারা খাইছে। জিনিসটা হচ্ছে যে মানে যখন কোনো ম্যারিড পার্সন বাসায় বউ রেখে ওর সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে, ওর হচ্ছে মানে ওর ওর যে হাজবেন্ড ওকে চিট করছে এটা ওকে ট্রিগার করে আর কি। তো সেও ওই ব্যাটার সাথে চিল্লাফাল্লা করে আম, আবার ওই হোস্টেলটাতে ব্যাক করছে যেখানে ও থাকতেছিল। ততক্ষণে তো ওই মহিলা অলরেডি জেনে গেছে যে ও কি ঘটনা ঘটায় আসছে ওর ওই মহিলা ক্লায়েন্টের সাথে। মহিলাও বলছে একদম মানে ওর জিনিসপাতি বাইরে ছুঁড়ে ফেলে দিছে যে আম, থাকা লাগবে না তোমার, তুমি যাও এখান থেকে, তোমার নিজেটা তুমি দেখো। মানে এন্ড অফ দ্য ডে মেয়ে মানুষের যত যন্ত্রণা, যেখানেই যাবে সবাই হচ্ছে মানে অ্যাবিউজ করার চেষ্টা করে, কি যন্ত্রণা। মানে আমি যখন ওর স্টোরিটা জানতেছিলাম দেখতেছিলাম তো মানে আমি মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি লিটারালি ও যে রাস্তাগুলো দিয়ে হাঁটতেছে, যাদেরকে ফেস করতেছে, এগুলা হচ্ছে এত কমন মেয়ে মানুষের সাথে। আমার কাছে মানে আর এই মানে জিনিসটা এত সুন্দর করে একটা ড্রামা মেক হয়েছে লাইফের উপরে। আমি এটার নামটা দিয়ে দিব শেষে। মানে আমার কাছে মনে হচ্ছিল যে ওরা এত সুন্দর করে ফুটাই তুলছে যে আমি লিটারালি ওর এই জিনিসগুলো ফিল করতে পারতেছিলাম। আচ্ছা, যাই হোক, তারপরে ওকে যে গ্রুমিং করতে আসতো না, ও গ্রুমিং এর একটা ফ্রেন্ড ছিল। তো ওই ছেলে ফ্রেন্ড কিন্তু একটু হালকা মেয়েলি ভাব আছে এইরকম টাইপের ছেলে ফ্রেন্ড আর কি। তো ওই ছেলে ওর সাথে কখনোই আসলে ওকে অ্যাবিউজ করার চেষ্টা করে নাই। ওর যখনই মানে ইমোশনালি ও ড্র মানে ডাউন থাকতো, ওই ছেলে কানাকাটি করলে ওই ছেলে ওকে সাপোর্ট দিত। এমন না যে ওকে ইউজ করার জন্য, ফ্রেন্ড হিসেবে সাপোর্ট দিত। তো ওই ছেলেকে ওই দিন রাতে এসে ফোন দেয়, যেহেতু ওকে ওই এজেন্সি থেকে যখন বের করে দেয় মডেলিং এজেন্সি থেকে, তখন থেকে ওই এই রিলেটেড মানুষগুলোর সাথে ও আসলে কমিউনিকেট করে নাই। তো ওর তখন ওই ছেলেটার কথা মনে পড়ে, ওকে ফোন দিয়ে বলে যে আমার আসলে থাকার কোনো জায়গা নাই, কি করব, অ্যাটলিস্ট আপাতত আমাকে একটু ম্যানেজ করে দেওয়া যাবে। তো ওই ছেলেটা হচ্ছে ওর নিজের বাসায় আম, ফজিয়াকে থাকতে দেয়। আচ্ছা, এই পুরো ঘটনার মধ্যে আমি একটা ভালো পয়েন্ট মিস করে গেছি, রিয়েলি সরি ফর দ্যাট, এন্ড দ্যাট পয়েন্ট ইজ ফজিয়া থেকে কান্দিল বালুচর এটা যখন ও এজেন্সিতে আসে তখন বলে যে ফজিয়া, এই নামটা আসলে একটু পুরানো আমলের, এই ধরনের নাম তো আসলে মিডিয়ায় চলবে না, তোমার এমন একটা নাম চুজ করতে হবে যেটা হচ্ছে মানুষের আম, মানে মনে থাকবে আর কি। তো ওকে আসলে স্কুলে পোলাপানরাকে কোন এক কারণে কান্দিল বলে ডাকতো। তো ওইটাকেই ও মাথায় রেখে বলতেছে কান্দিল বালোচ, হাউ দ্য নেম সাউন্ড। সো তখন ওরা বলে ঠিক আছে এই নামটা রাখা যেতে পারে। তো এইভাবে ও যখন আসলে আহ শহরে আসে কাজের জন্য, ওর নামটা ফজিয়া থেকে কান্দিল বালোচ হয়ে যায়। তো এই ওর ফ্রেন্ডরা সবাই ওকে উম কান্দিল বালোচ নামেই চিনতো। তো যাই হোক, সে ওই ছেলের বাসায় থাকে, সে অনেক মানে ডিপ্রেশনে থাকে, কেউ কোথাও কাজ পায় না, কাজ খুঁজতে যায়, মানে অনেক কিছু সে করতে থাকে। অ্যাট দ্য সেম টাইম কি কি করতে থাকে আমি ওয়ান বাই ওয়ান বলতেছি। সো আমি অলরেডি আমার কালার কারেক্টর করে ফেলছি ফ্রম দিস প্যালেট। আমি এইটা মানে এখন ইদানিং আমি অনেক বেশি ইউজ করতেছি বিউটি ক্রিয়েশনস এর। I'll just show you the shades এবং দেখলেই বুঝতে পারবে আমি কিরকম ইউজ করছি এটা। ওকে, সো এখন আমি হচ্ছে একটা ফাউন্ডেশন ইউজ করব এটার উপরে। অলরেডি মাই ফেস ইজ লুকিং ভেরি পারফেক্ট লাইক দ্য শেডস এন্ড অল, বাট আমি একটু হালকা কাভারেজ চাচ্ছি। সেই কারণে হচ্ছে আমি ইয়ে করব এখন, এই ফাউন্ডেশনটা ইউজ করবো এবং আমি ইউজ করব মরফির এই ফাউন্ডেশনটা। এটা হচ্ছে ফিল্টার মিডিয়াম 15। সো এটা একটু থিক ফাউন্ডেশন এবং এটা কাভারেজও ভালো, এবং যেহেতু অলরেডি আমার ফেসে মানে এনাফ পরিমাণ কাভারেজ আছে, আমি জাস্ট অল্প করে মনে দিচ্ছি। এখন নর্মালি হচ্ছে আমি এভাবে ফাউন্ডেশন দিই না, আমি সাধারণত আমার হাতের এক পাশে নিয়ে তারপরে দিই। এখন যেহেতু ভিডিও করতেছি তো এই কারণে এভাবে দিতেছি। তো যাই হোক, ব্যাক টু দ্য স্টোরিতে আসি, কি হইলো এরপরে। আচ্ছা, তো এখন সে চিন্তা করতেছে যে আমি কিভাবে করে ক্যারিয়ারটা আসলে ইয়ে করবো ওই কোনো এজেন্সির হেল্প ছাড়া। মানে যা এজেন্সি মানে তো এখন বুঝে গেছে, ও যে এজেন্সিতে যাবে ওরা তাকে দিয়ে ওকে দিয়ে এই ধরনের মানে কাজই মানে করাবে আর কি। এইটুক সেন্স ওর মধ্যে চলে আসছে। তো এখন ও শর্টকাট রাস্তা চিন্তা করছে, যেটা হয়তো আমরা একটা জেনারেল মানুষও চিন্তা করি যখনই এরকম, ফর এক্সাম্পল কোন একটা কম্পিটিশনের এই যে শো গুলো হয়, গানের কম্পিটিশন, নাচের কম্পিটিশন, রিয়েলিটি লাইভ শো, এইসবগুলো যখনই কোনো হচ্ছে একটা অ্যাড দিতেছিল টিভিতে, ওগুলোতে ট্রাই করতেছিল। তো প্রথমে ও যেই কম্পিটিশনটাতে যায় সেটা হচ্ছে একটা রিয়েলিটি শো টাইপ কম্পিটিশন, যে ওখানে 10 জন বা 15 জন মেয়েকে নিবে, নিয়ে মানে বিদেশ থেকে আসছে এরকম মেয়েকে নিয়ে যাবে
বা যারা হচ্ছে গ্রামের পরিবেশের সাথে ইউজ টু না, ওদেরকে নিয়ে একদম গ্রামের ঘরে ছেড়ে দিবে, এবং ওদেরকে গ্রামের কাজগুলো হচ্ছে করতে হবে। তো ফজিয়া তো যখন মডেলিং ক্যারিয়ার শুরু করতেছিল এজেন্সিতে এসে, ওর তো সবকিছু আসলে নতুন করে করা, যে ওর একটা পার্সোনাল নতুন প্রোফাইলও ছিল, যে হ্যাঁ ও আসছে হচ্ছে আমেরিকা থেকে, ওর ওর বাবা হচ্ছে সম্ভবত নৌবাহিনীতে থাকে, মানে ও এভাবে বলে আর কি, যে নেভিতে থাকে, মা ডাক্তার, বাবা ডাক্তার, ভাই আর্মিতে, এই ধরনের মানে সুপার ফ্যামিলি থেকে বিলং করে। তো ওই হচ্ছে ওই শোটাতে হচ্ছে ও ইন্টারভিউ দিতে যায়। ইটস নট ইন্টারভিউ, ইটস অডিশন। ওকে, আমি সঠিক ওয়ার্ডটা মনে পড়তেছিল না। তো যাই হোক, সে যখন এই অডিশন দিতে যায়, সে ওখানে অডিশনে গিয়ে মানে সে অনেক ওভার কনফিডেন্ট, সে তার ফেক ইংলিশ অ্যাকসেন্ট দিয়ে, মানে ইংলিশ এবং হিন্দি অ্যাকসেন্ট, আমি যদি ওরকম ওর মতন করে লাইনটা বলার চেষ্টা করি, সেটা হবে যে मैं तो ये नहीं करूंगी, আর যে বলা যে হোয়াট ডু ইউ, এরকম মানে খুবই ফেক একটা অ্যাকসেন্ট সে হচ্ছে ইউজ করতেছিল ইংলিশ। তো ওই সময় মানে 2009-10-এর দিকে হয়তো এগুলাই ট্রেন্ড ছিল। আমি আসলে ওই সময়কার মডেলিং এর ফেজ গুলো খুব প্রপারলি জানি না, আমি ওর স্টোরি থেকে যতটুকু জানতে পারছি আমি ওই বেজে আসলে বলতেছি আর কি। না, আমি আমার ফাউন্ডেশন ব্লেন্ড করে নিছি, এখন ডেফিনেটলি ব্রাশ দিয়ে আমি একটা বিউটি ব্লেন্ডার ইউজ করবো, দিস ইজ এ ড্যাম বিউটি ব্লেন্ডার। তো ওখানে যাই, ওখানে ও এক মেয়ের সাথে, আমি তো বলছি আগে মুখরা কোনো একটা কনভারসেশন ম্যাচ হয় না, ওখানে এক মেয়ের সাথে ও বিশাল ঝগড়া লাগাই দেয় অডিশনে গিয়ে। তো রিয়েলিটি লাইফ শো গুলা কেমন হয়, যে কোনো কি বলে পার্টিসিপেন্ট যদি এরকম থাকে যে ঘাপলা করে ঝামেলা করে, ওরা তো এটাই পছন্দ করে, ওরা তো এটাই চায়, যত ঝামেলা হবে তত ভিউ বেশি। তো ও এন্ড অফ দ্য ডে ওই রিয়েলিটি শো এর জন্য ইয়া হয়ে যায়, সিলেক্টেড হয়ে যায়। তারপর ওকে একটা ওই গ্রামে নিয়ে ছেড়ে দেয়, এরকম প্রথম দিনের এপিসোড শুট হচ্ছে ওই দিন। তো শুট হচ্ছে যে ওদেরকে হচ্ছে একটা গ্রামের বিভিন্ন কাইন্ড অফ ফ্যামিলিতে হচ্ছে ইয়ে করতে হবে, মানে ফ্যামিলিতে যাইতে দেওয়া হবে, এবং ফ্যামিলির যে একটা গ্রামের যে হাউস হোল্ড কাজগুলো, একটা গ্রামের বউ যে কাজগুলো করে, চাল ধোয়া, কল চেপে পানি তোলা, লাকড়ি চুলা রান্না করে, এইসব হচ্ছে ওদের টাস্ক, যেগুলো ওরা কতটা ভালোভাবে করে ওই ফ্যামিলির মানুষগুলোকে খাওয়াইতে পারে, বা ওই একটা দিন ওদেরকে সার্ভ করতে পারে। দিস ওয়াজ দ্য টাস্ক ফর ফার্স্ট ডে। তো ওকে মানে ওর কপালও এরকম বাজে, ওকে হচ্ছে যখন ওই ফ্যামিলিতে নিয়ে ছেড়ে দেওয়া হইলো, গেস হোয়াট, ওই বাড়িতে মানে মা, ছেলে, ছেলের দুই বউ, এবং মানে বাচ্চা কাচ্চা আর কি, ওই ছেলের বাচ্চা কাচ্চা, মানে জাস্ট গেস ইমাজিন ও লাইফে যে জায়গাগুলোতে হচ্ছে পার্সোনাল লাইফে, টুনটুন, যাই হোক ও লাইফে মানে পার্সোনাল লাইফে যে জায়গাগুলোতে হচ্ছে যে, হোল্ড ইট, হাই বেবি, ও এখানে অনেক ঝামেলা করতেছিল, সাউন্ড টাউন্ড নাড়াচাড়া করতেছিল। তো যাই হোক, ও হচ্ছে পার্সোনাল লাইফে যে জায়গাগুলোতে হচ্ছে প্যারা খাইতো, ও বারবার লাইফে কোনো না কোনো ভাবে ওগুলাই ও ফেস করতেছিল, যে যখনই কোনো ব্যাটা ওর কাছে আসছে, যখন মডেলিং এজেন্সিতে ছিল, তখন কি হয়েছে, ওরা মানে ঘরে বউ রেখে বউদেরকে চিট করতেছিল, ও তো ওইটাও একসেপ্ট করতেছিল না। আবার যখন এই রিয়েলিটি শোতে ও প্রথম টাস্কে, মানে ও যতই ও ফেক প্রোফাইল দেখাক না কেন, ওই রিয়েলিটি শোর ব্যাটারাও কিন্তু ওর অ্যাকচুয়াল পাস্ট জানে, যে ও পাঞ্জাবের একটা ছোট গ্রাম থেকে আসছে, জেনে ওকে নিছে বিকজ ও কন্টেন্ট দিতে পারবে, ঝামেলা করবে, কন্টেন্ট হবে, রিচ হবে, ভিউ হবে, শো ভাইরাল হবে। তো এরকম একটা ব্যাপার। তো যখন ওই ব্যাটা দেখছে দুই বউ, এবং ওকে কাজে হেল্প করতে আসতেছিল, বা কাজগুলো নট হেল্প মানে দেখাইতে, যে এখানে এটা আছে ওখানে এটা আছে এরকম দেখাইতে আসতেছিল ব্যাটার বড় বউ। তো ব্যাটার বড় বউর জন্য ওর অনেক সিম্পলি ও রিলেট করতে পারতেছিল ওই মহিলাকে। তো এরকম জিজ্ঞেস করতেছিল যে তুমি কেন তোমার হাজবেন্ডকে মানে অ্যালাউ করছো সেকেন্ড বিয়ের, বা তুমি কেন তাহলে ওকে ছেড়ে চলে যাচ্ছ না, কেন আসো? তো ওই মহিলা বলছে যে ও আমাকে খাওয়ায় পড়ায়, মানে আমার যাওয়ার জায়গা নেই, আমাকে এতে হবে টলারেট করে সারা জীবন থাকতে হবে। তো ওই মহিলাকে মোটিভেট করার চেষ্টা করতেছিল, এবং ওর ব্যাটার যে ছোট বউটা ছিল ওইটার উপরে তার অনেক রাগ উঠতেছিল। এবং গেস হোয়াট ইজ দ্য টুইস্ট, দ্যাট ওই ছোট বউটা বেসিক্যালি বড় বউর বেস্ট ফ্রেন্ড ছিল। যখন ওদের বিয়ে হয়েছে, তখন হচ্ছে ওদের বাসায় এই বড় বউর সাথে আড্ডা দেওয়ার জন্য এই বান্ধবী আসতো। তো ওরকম আস্তে 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 এই ব্যাটার সাথে এই মহিলার রিলেশনশিপ হয়, তো ওখান থেকে হচ্ছে মানে বিয়ে করছে আর কি। তো এইগুলো যখন ও দেখছে, এটা তো ও আসলে মানে অনেক প্যারা খাইছে, এবং ও গিয়ে ওই ছোট বউর সাথে ঝগড়া করতেছিল, যে তুই বান্ধবীর জামাইরে বিয়ে করছো হাবি যাবি, মানে সে মানে
জিনিসটা হচ্ছে যে একটা কম্পিটিশনে যখন কন্টেন্ট চায় বেটারা ওই লোকগুলা কি চাবে কম্পিটিশনের যে অর্গানাইজাররা ওরা চাবে যে কম্পিটিশনের মানে পার্টিসিপেন্টদের মধ্যে ঝামেলা হোক যেটা ওরা শো করতে হবে কিন্তু যখন ওই বাড়ির মানুষজনের সাথেই ও ঝামেলা করতেছে ওইটা তো আসলে মানে ওই অ্যাকসেপ্টেবল ছিল না তো ওরা ওকে একটু ব্রেক দিচ্ছে বলছে তোমার আজকে টাস্ক করা লাগবে না তুমি আজকে ইয়ে করো এর মধ্যে ওই প্রথম দিন অডিশনে গিয়ে যে মেয়ের সাথে ওর ঝামেলা হয়েছিল ওই মেয়ের সাথে ওই কম্পিটিশনে গিয়ে আবার ঝগড়া হয়েছে ওর মানে খুবই ডিজাস্টার অবস্থা চলতেছে তো এইসব ডিজাস্টার করে টোরে এক কোনায় বসে আছে ওর হঠাৎ করে ওর মানে পিছনের লাইফের কথা ছেলের কথা ওর সব ইমোশনাল এক ইমোশনস আবেগ একসাথে বাইর হচ্ছিল ওই টাইমটাতে এই সময় মানে যারা ওর সাথে মানে পার্টিসিপেন্ট ছিল ওরা ভাবতেছিল যে ও হয়তো ইয়ে করতেছে মানে ড্রামা করতেছে এখানে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করতেছে মানে ওই সময় ও কিন্তু কান্দিল বালোচ হিসেবে অ্যাক্ট করতেছিল না ও ফজিয়া হিসেবে ও মানে ম্যারেজে কি ফেস করে আসছে ওর ছেলেকে রেখে আসছে এই জন্য ওর অনেক খারাপ লাগে এইসব নিয়ে হচ্ছে ও তখন মানে ইমোশনাল হচ্ছিল আর কি ফেস মিস্টটা দিয়ে নিছি তাহলে হচ্ছে কোনো কোনো কনসিলার বা ফাউন্ডেশন যদি ব্লেন্ড করার সময় ড্রাই হয়ে যায় এটা দিয়ে নিলে হচ্ছে ব্লেন্ডিংটা অনেক ইজি হয় এবং ড্রাই হয়ে যায় না তাড়াতাড়ি এবং প্যাচিনেসও বোঝা যায় না এরকম থাকে না এই জন্য এটা মানে ব্লেন্ড স্প্রে করে নিছি সরি আচ্ছা যাই হোক তো এর মধ্যে হচ্ছে ওর যে পার্টিসিপেন্টের সাথে কন্টিনিউয়াস ঝামেলা হচ্ছিল ওর মধ্যে একটা পার্টিসিপেন্ট মানে সেও তো এন্ড অফ দ্য ডে এই মেয়েগুলা বেশিরভাগই একই ধরনের মানে লাইনঘাট থেকে আসে কেউ মানে বাসা থেকে পালাই আসছে কেউ হাজবেন্ড থেকে পালাই আসছে আবার কেউ শুরু থেকে এরকম লাইফ ইয়ে করতেছে তো ওই মানে ওই মেয়ের সুগার ড্যাডি ছিল সুগার ড্যাডি হচ্ছে ভীষণ পাওয়ারফুল মানে নেতা টেতা টাইপের কেউ সে সুগার ড্যাডিকে আসলে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে আম, এই একটা কম্পিটিশনে আমার সাথে এরকম একটা মেয়ে ঝামেলা করতেছে ওকে তুমি কম্পিটিশন থেকে বের করো সুগার ড্যাডি কি করছে সুগার ড্যাডি চ্যানেলে ফোন দিছে ফোন দিয়ে বলছে এই মেয়েটাকে তুমি বের করো চ্যানেলরা এই তখন কান্দিল বালোচ মানে ফজিয়াকে এসে বলতেছে যে ওর চাচা ফোন দিছে চাচা অনেক পাওয়ারফুল মন্ত্রী লেভেলের তোমার হচ্ছে তোমাকে আমরা রাখতে পারবো না সরি কিন্তু তোমার মধ্যে অনেক ভালো পটেনশিয়াল ছিল এগুলো তো আসলে মানে কান্দিলের কাছে আসলে তখন ম্যাটার করে না ও তো আসলে মানে এটা দিয়েই মানে পাবলিকের কাছে বা ফেমের জন্য আসছিল আর কি কম্পিটিশনের থ্রুতে তো যাই হোক ও তখন ওই মেয়েটাকে চ্যালেঞ্জ করছে যে তোমার যেরকম এরকম সুগার ড্যাডি আছে আমি তো জানি মানে ওর লাইনটা ছিল এরকম যে চাচা না কি খুব ভালো মতন জানি তোমার যেরকম এরকম পাওয়ারফুল মানুষজন আছে হাতে রাখা আমারও একদিন হবে তখন দেখো তো তারপর সে আবার সেই তার গ্রুমিং বা মেকআপ আর্টিস্ট ওই ফ্রেন্ডের বাসায় এসে থাকা শুরু করে তো এখন কয়েক মাস পরে আবার টিভিতে হচ্ছে এই যে ইন্ডিয়ান আইডল পাকিস্তানি আইডল হাবিজাবি থাকে না ওইসব প্রোগ্রামের আবার ইয়ে আসা শুরু করছে ও তো পাগল ও ওই কম্পিটিশনে চলে গেছে ও ছোটবেলা থেকে গান গাইতে ভালোবাসতো বাট ইট ডাজেন্ট মিন যে ও ভালো গান গাইতো মানে সবকিছু পছন্দ করলেই তো আর মানুষজন করতে পারে না ওর ব্যাপারটা ছিল এরকম যে ও মনে করতো ও অনেক ভালো গান গায় কিন্তু নট দ্যাট মাচ আর কি মানে শ্রুতি মধুর বা গ্রুমড না ওর ব্যাপারটা ও তো শিখে আসে নাই তো এইসব চলতেছে ও এরকম ইন্ডিয়ান আইডলে গেছে গিয়ে ওখানে সরি পাকিস্তানি আইডলে গেছে গিয়ে ওখানে অনেক হাসি তামাশা হয়েছে যেরকম আমরাও জানি যে কোনো কন্টেস্টেন্ট আসে সে যদি গান গাইতে না পারে কিন্তু ও একটা গুড কন্টেন্ট দিতেছে মানে সে একটা সিন ক্রিয়েট করতেছে ওকে নিয়ে মানে দর্শকরা হাসাহাসি করবে এই ধরনের সিনগুলো যখন বাইরে যাবে বা যারা হচ্ছে জাজ থাকে তারা অনেক হাসাহাসি করবে এইরকম একটা ব্যাপার আর কি তো জাজরা ওকে নিয়ে মজা নিছে এই জন্য ওকে ফ্লোর দিছে এবং মানে ফ্লোর মানে ওর শ্যুটটা হয়েছে এবং এই শ্যুটটা হচ্ছে ওরা মানে অ্যাডভার্টাইজ করছে খুবই ভালো করে তো এবং এটা অনেক ভাইরাল হয়েছে এবং শুধু এটা না ওকে তো ওই শুরুর দিকের যে অডিশন গুলো থাকে ওখানে তো অন দা স্পটেই বলে দেয় যে তুমি সিলেক্টেড তুমি সিলেক্টেড না তো ওকে বলছে যে তুমি সিলেক্টেড না তুমি পরের বার হচ্ছে ভালো করে গান শিখে এরপরে হচ্ছে ইয়া করো আম, এসে আবার এসে আবার অডিশন দিও আমি মাঝে মধ্যে স্পেসিফিক ওয়ার্ড খুঁজে পাই না এটা একটা ঝামেলা এবং ও যখন দেখছে যে ও অডিশনে সিলেক্টেড হয়নি এবং ওকে নিয়ে মানুষজন মজা নিচ্ছে আবার ও হচ্ছে বাইরে আসে তো হচ্ছে অনেক মানে ইন্টারভিউ নেওয়া হয় হ্যাঁ আপনার অডিশন কেমন হয়েছে ওকেও যখন এরকম জিজ্ঞেস করছে মানে ও হচ্ছে ওখানেও সিন ক্রিয়েট করছে ও কানাকাটি করতেছিল যে আমি অনেক ট্যালেন্টেড কিন্তু ওরা হচ্ছে যে কোনো লিঙ্ক না থাকলে তখন মানুষগুলাকে পাত্তা দেয় না বা নেয় না এই ধরনের সিন ক্রিয়েট যখন করতেছিল ওগুলো হচ্ছে শুট হয়েছে ওগুলাও নেট মানে তখনকার সময় টিভিতে বা ইয়েতে অনেক ভাইরাল হয়েছে যাই হোক আমার যেহেতু
কনসিলার আগে করে ফেলছি, কথা বলতে বলতে খেয়াল ছিল না স্টেপ বাই স্টেপ। সো এখন হচ্ছে আমি এলফের এই দুটা প্রোডাক্ট ইউজ করবো, একটা হচ্ছে ব্লাশ আর একটা হচ্ছে কন্ট্রোর। ঝামেলা হচ্ছে নখ থাকা অবস্থায় আমি এগুলোর প্যাকেজিং খুলতে খুবই বাজে আর কি, প্যাকেজিং ছিঁড়ে ফেলি। ব্লাশের যে শেডটা এলফের ক্রিম ব্লাশ, এইটার নামটা হচ্ছে টার্কস অ্যান্ড চাউস, অ্যান্ড এই কন্ট্রোরটার নাম হচ্ছে, কন্ট্রোরের শেডটার নাম হচ্ছে সামার ফ্রাইডে, সেটার নামটা সোজা আছে। ওকে যাই হোক, আমরা আগে ব্লাশটা দিব। তো এরকম রিল যখন ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার পরে ওর হচ্ছে যে মানে এন্ড অফ দ্য ডে তো সে একটা সুন্দরী মেয়ে, অনেক ছেলেরা ওকে পছন্দ করতো, ওর সাথে কমিউনিকেট করার চেষ্টা করতো। সে আবার পণ্ডিত আছে, সে হচ্ছে যে ইয়ে করছে ওই সময় 2009-10 এর সময় নাকি 11 ওই ফেজটাতে সে হচ্ছে ইয়েতে আসে, ইউটিউবে চ্যানেল খুলে, ফেসবুক পেজ খুলে, এবং ওই সময় তো ফেসবুক পেজ থেকে খুব সম্ভবত লাইভ হইতো না, কিন্তু সে ইউটিউবে হচ্ছে লাইভ করে করে মানে তো সুন্দর একটা জিনিস নষ্ট করতেছি। কালারটা এত সুন্দর সফট, আমার অনেক ভালো লাগছে ব্লাশের কালারটা। তো এরকম একটা ছেলে ওকে পছন্দ করতো, ওকে মানে ছেলেটা ক্লাসি, বাট ওকে ইয়ে করে আর কি, রিচ করার চেষ্টা করে ওর সাথে। সেটা হচ্ছে ব্রঞ্জারটা এত সুন্দর একটা শেড। আচ্ছা, একটু ব্রঞ্জারটা লাগাই তারপর স্টোরিতে ব্যাক করতেছি আবার। যদিও মানে খুবই হালকা, আমি একটু ডিসঅ্যাপয়েন্টিং, আমার ব্লাশটা অনেক ভালো লাগছিল কিন্তু কনসিলার খুবই হালকা। মানে আমি ব্রঞ্জার হিসেবে একটু মানে ডার্ক কালার প্রেফার করি আর কি, শেডটা যদি দেখি আমার জন্য ঠিক আছে, কিন্তু মানে পিগমেন্টেশন কম আর কি। স্টোরি বলতে বলতে যেটা রিয়েলাইজ করলাম, স্টোরিটা অনেক লম্বা, মানে আমি তো ডিটেল পার্সোনাল লাইফ স্টেপ বাই স্টেপ যাচ্ছি, মানে ভালোই লম্বা। আমি মেবি এটা 2টা পার্টে দিব, আই এম নট শিওর। ইয়েস, মানে আমি যদি দেখি যে একটা পার্টে আমি কভার করতে পারি, একটাতে দিয়ে দিব, না হলে আমি 2টা পার্ট দিব। প্লিজ মানে পাউডার প্রোডাক্টগুলো হচ্ছে, সরি ক্রিম প্রোডাক্টগুলো হচ্ছে পাউডার দিয়ে সেট করে তারপরে একটু ব্রেক নিব। সো এই পাউডারটা আমি নিচ্ছি, ইউজ করতেছি লরা মার্সিয়ারের। যাই হোক, স্টোরিতে ব্যাক করি। তো যেখানে হচ্ছে ওই ছেলেটাও হচ্ছে, ওর নাম ছিল শাহরিয়ার, ও হচ্ছে এরকম ওকে ওই কন্দিল বালোচকে অনেক পছন্দ করতো, এবং ও যে অনেক কন্ট্রোভার্সি করতো, মানে সামহাও ওই ছেলেটা হচ্ছে এই জিনিসগুলোর সাথে ইয়ে করতে পারতো আর কি, রিলেট করতে পারতো। ঠিক আছে, তো ও হচ্ছে এই জিনিসগুলোকে মজা করতো, ছেলেটা মানে মজা হিসেবে নিত আর কি, মানে ফান ধরতো, এই জিনিসগুলোকে ক্রিঞ্জ মনে করতো না, যেটা এখনকার দিনে মানে এরকম হইলে আমরা হয়তো নর্মালি চিন্তা করতাম যে মেয়েটা কি পরিমাণ ক্রিঞ্জ, ও এত কাহিনী করতেছে, নাটক করতেছে। তো ওই ছেলেটা খুবই মানে পজিটিভলি নিতে, এবং এমন না যে ছেলেটা কোনো লো ক্লাস থেকে বিলং করে, ও হচ্ছে ভালো ফ্যামিলি থেকে বিলং করে, বড় লোক বিজনেস টিজনেস আছে এরকম। তো ও মানে যখন হচ্ছে এই কান্দিলের কাছে হচ্ছে ইয়া করে, রিচ করার চেষ্টা করে, রিচ করার সময় হচ্ছে যে ইয়া হয়, মানে কান্দিল তো অলরেডি সে লাইফে অনেক ছেলে মানুষের এইসব হাবিজাবি দেখে আসলে এক্সপিরিয়েন্সড, ও আসলে ওকেও ওইরকম টাইপেরই মনে করে, ওকে সাইডেই রাখে আর কি, ওকে কখনো মানে সিরিয়াসনেস নিয়ে ওই জিনিসটা আসলে হিসাব করে না, কখনো ভালো লাগলে ডেটে যাইতো, নাইলে নাই, মানে একটা রকম চলতেছে আর কি। এর মধ্যে আম, আরো একটু হচ্ছে এদিক ওদিক হয়েছে কাহিনী, যে ফেসটা হয়েছে, যে ও যখন এই মিউজিক কম্পিটিশন, তারপরে হচ্ছে এই রিয়েলিটি শো এগুলোতে যাওয়ার ট্রাই করছে, তখন যেই ঝামেলাটা হয়েছে সেটা হইলো যে ও কোথাও আসলে মানে ভালো মানে জায়গা করতে পারে নাই। তো সেই কারণে যেটা হয়েছে যে ও কোথাও কাজ পাচ্ছে না, ও দিনের পর দিন ঘরেই বসে আছে। তারপরে মানে খুবই ডিপ্রেসিং একটা লাইফ চলতেছিল, এবং ও যে মানে ফ্রেন্ডের পাশে থাকতেছে, সেই ফ্রেন্ডও ওকে একটা সময়ে হচ্ছে কথা শোনানো শুরু করে আর কি, যে তুমি কতদিন এরকম বসে থাকবা, মানে আমার কি দায়িত্ব তোমাকে খাওয়ানো, এটা কি ধরনের কথা, মানে হুইচ ইজ ভেরি লজিক্যাল। তারপরে হচ্ছে ও জিনিসটাকে খুব মানে ইয়েতে নেয়, যে ও দেশে মানে ইয়েতে চলে যাবে, গ্রামে চলে যাবে। তো এরকম রাতে আবার ও একটা বাস নেয়, গ্রামে চলে যায়। গ্রামে চলে যাওয়ার পরে প্রথমে ওর হাজব্যান্ডের বাসায় যায়, অ্যান্ড গেস হোয়াট, হাজব্যান্ড হচ্ছে ওই মেয়েটাকে বিয়ে করছে অলরেডি, ওই রুবি নামের মেয়েটাকে। শুধু ওইটা সেটা না, ওর যে বাচ্চাটা ছিল ছেলে বাবু, ওকেও হচ্ছে হাজব্যান্ডের বোন, মানে তার কোনো বাবু ছিল না, মানে একদম পেপার করে ওই বাচ্চাকে দিয়ে দিছে বোনের কাছে। তো ওর
যখন গিয়ে হাজবেন্ডের বাসায় নক করে, ওর হচ্ছে ওই সেকেন্ড ওয়াইফটা হচ্ছে দরজা খুলে এবং ওকে বলে তোমার আর কোনো জায়গা নেই, এখান থেকে চলে যাও। আর ওই সেকেন্ড ওয়াইফটা যখন বিয়ে করে তখন ও সিচুয়েশন এমন ভাবে ক্রিয়েট করে নিয়েছিল, মানে পেপারেও তালাক মুখে ছিল না, তখন শুধু একদম পেপারে ডিভোর্স হয়ে গেছে। তো ওর আসলে আর ওই ব্যাক করার কোনো জায়গা ছিল না। তো ও আবার মানে একবার ভাবছিল ওর মায়ের বাড়ি যাবে, যেহেতু একই গ্রামে, কয়েক কয়েক মিনিটের হাঁটার ডিস্টেন্স হয়তো। তো মানে ও ব্যাপারটাতে ওর হাজবেন্ড বিয়ে করছে, ওর ছেলেকে দত্তক দিয়ে দিছে, ও সবকিছু মিলাই এত ফ্রাস্ট্রেট ফিল করছে, ও মায়ের বাড়ি শেষ পর্যন্ত আর যায় নাই। হাফওয়েতে ও আবার হচ্ছে শহরে ব্যাক করে ওই রাতেই। তো আমি হচ্ছে একটা ব্লাশ ইউজ করতেছি, পাউডার ব্লাশ, হুইচ ইজ ফ্রম মরফি, নোট ফার্সুইট এরকম কিছু একটা নাম। যাই হোক, এটা পিগমেন্টেশন ভালো না, মরফি, বাট হতাশাজনক। ও এরকম শহরে ব্যাক করে এবং ফাইনালি ও যেটা রিয়েলাইজ করে, ওকে রিয়েলাইজেশন হিট করে, সেটা হচ্ছে ওকে ওই এজেন্সিতে মানে ওকে যদি মানে ওর মডেলিং ক্যারিয়ার নিয়ে আসলে লাইফে সেটেল ডাউন করতে চায়, ওকে ওই মানে এজেন্সির থ্রুতে যাইতে হবে এবং এজেন্সির মানুষজন ওকে যা করতে বলতেছে, যেভাবে করতে বলতেছে, ওকে ওইভাবেই আগাইতে হবে। এইটা ওর জন্য অনেক ফ্রাস্ট্রেটিং ছিল। কিন্তু ও যখন শহরে আবার ব্যাক করছে, ও অলরেডি ওর ফ্রেন্ডের উপরে বেশ কয়েক মাস ধরে খাইতেছে। ওই ছেলে ভালো, কোনো ঝামেলা করে নাই, বা কিন্তু কথা শোনাইছে। এন্ড অফ দ্য ডে যে কেউ কথা শোনাবে, মানে এরকম তো কেউ মাসের পর মাস বসায় খাওয়াবে না ওকে। নিজের বাপ মাই রাখতে চায় নাই। তো যাই হোক, ও যখন এরকম ওখানে ব্যাক করে, ও তারপর যেহেতু ওর ফ্রেন্ডটা ওই মেকআপ আর্টিস্ট, যে ওই এজেন্সির জন্য মেয়েদেরকে গ্রুমিং এর কাজ করে, ওই ফ্রেন্ডটাকে বলে যে আমি রিয়েলাইজেশন করছি, আমি আসলে মানে এভাবে আমি সার্ভাইভ করতে পারতেছি না, আমি এজেন্সি আমাকে যেভাবে কাজ করতে বলবে, যেইভাবে ক্লায়েন্টদের খুশি করতে বলবে, আমি ওভাবেই করব। তো ওই ডিসিশনটা নেয়। তারপর ওই ফ্রেন্ড গিয়ে ওই এজেন্সির লোকের সাথে কথা বলে হচ্ছে ওর সেট আপটা করায়। তারপর ও কান্দির হচ্ছে এজেন্সির লোকের কাছে গিয়ে মাফ চায়। মাফ চেয়ে হচ্ছে বলে যে ঠিক আছে, তুমি যেভাবে বলো আমি সবকিছু করব, তোমার আন্ডারে থাকবো। এবং ওই লোক হচ্ছে তখন ওকে কন্ট্রাক্ট দেয় এবং কন্ডিশনস গুলো এরকম থাকে যে পেমেন্টটা খুবই কম থাকে, মানে ও যেই ধরনের কাজ যেরকম স্যাক্রিফাইসও করতেছে ওইটার বেসিসে যদি ধরি ওই লেভেলের মানে পেমেন্ট না। বাট এখন ওর হাতে কিছুই নাই, না ফ্যামিলি আছে, না বাচ্চা আছে, ক্যারিয়ার আছে, টাকা পয়সা কিছুই নাই ওর হাত, এক মানে ওর সব দিক থেকে ও একদম ফাঁকা। তোর কাছে তখন ওই জিনিসটাই বেটার ডিসিশন মনে হয়েছে যে ঠিক আছে, আমি আমার অ্যাটলিস্ট আমার ক্যারিয়ারটা দাঁড় করাই, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইট টেক্স। তো ও ওর ওই সব কাজগুলোর জন্য রেডি হইলো খুবই অল্প পেমেন্টে। এবং ওই এজেন্সির রুলসগুলো এরকম ছিল যে তুমি যতদিন আমাদের সাথে আসো, বা একটা টাইম পিরিয়ডও থাকে যে 5 বছর 10 বছর একটা কন্ট্রাক্ট থাকে, এই ফেজে তুমি অন্য কারোর সাথে অন্য কোনো ধরনের কন্ট্রাক্টে যাইতে পারবে না। তো বলে যে ঠিক আছে, আমি কোনো কন্ট্রাক্টে যাব না, আর আমি তোমার মতন করে কাজ করব। সো ডেফিনেটলি মানে ফাইনালি ও ওই শহরে আসার অনেক দিন পরে ও আসলে জব ম্যানেজ করতে পারলো বা নিজে আর্ন করা শুরু করলো। তো ডেফিনেটলি বুঝতেই পারতেছো তাহলে ওর আসলে কি ধরনের কাজকর্ম করা লাগতেছিল ওই মানে এজেন্সির আন্ডারে থাকার জন্য এবং কাজ পাওয়ার জন্য। এবং যেটা হইতেছিল যে ওকে মানে এমন না যে এইসব কাজ করে ও অনেক ভালো মডেলিং এর অফার পাচ্ছিল, ও ওরকম কোনো মডেলিং এর অফার পাচ্ছিল না। তো জিনিসটা যেটা হয়েছে, ও মানে খুবই অল্প, মানে ওই সময়ের হয়তো 10,000 টাকা 12,000 টাকা পার অ্যাডভার্টাইজিং আর মডেলিং এর জন্য পাচ্ছিল, যেটা আসলে মানে এনাফ না, বাট ওর হাতে অপশনস নাই দেখে ও কন্টিনিউ করতেছিল। আমি এখন ব্রঞ্জার ইউজ করব, দিস ইজ ফ্রম এলেন ট্রেসি। আমি এইটারই ব্লাশ ইউজ করছি, ট্রাস্ট মি, এটা খুব কোনো পপুলার ব্র্যান্ড না, খুবই রিজনেবল প্রাইস এগুলার, আই থিঙ্ক ইয়া। বাট মরফিটা কালার দেখাই যায় নাই এরা দেওয়ার পরে, এবং এটার ব্লাশগুলো হচ্ছে গ্লিটারি ব্লাশ, মানে ইয়া আছে আর কি, শিমারি ব্লাশ। আবার এটা দেখো, এটার হচ্ছে ম্যাটও আছে আবার শিমারও আছে। তো আমি প্রথমে ম্যাটটা দিব, ম্যাটটা দিয়ে ব্রঞ্জিং করব, আমি কন্টুরিং করবো না আজকে, বিকজ আমি এমনি রেডি হচ্ছি, মেকআপটা তুলে ফেলবো একটু পরে। তারপরে হচ্ছে আমি কন্ট্রোরটা ইউজ করব, মানে সরি কন্ট্রোর নাই, শিমারটা। এটা হচ্ছে ম্যাটটা, এটা হচ্ছে শিমারটা। তো খুবই হতাশ, সেই সব কাজ করতেছে, অনেক কম টাকা পাচ্ছে
এর মধ্যে ওর বাড়ির মানে ওর গ্রামে ওর ছোট একটা বোন ছিল, ওই বোনের সাথে ওর ছোট একটা বোন এবং একটা ভাই ছিল, বাকিগুলো ওর বড়। ওই এক বোনটার সাথে ওর ওভার দ্য ফোন মাঝে মধ্যে কমিউনিকেশন হইতো। তো যখন কমিউনিকেশন হইতো ওই বোন তো বলতো যে ভাইয়েরা টাকা দেয় না, বাবার চলতে অনেক সমস্যা, বাবার ব্যবসা ওরকম নাই। তো ও যেটা করতো, ওর তো এখন হালকা পাতলা মানে কামানো শুরু করছে, তো কামানো শুরু করছে ও এখন হচ্ছে ওই মানি অর্ডার করে দিছে গ্রামে। তো বোন হচ্ছে অলরেডি মাকে কনভিন্স করছে ওর নামে, যে ও গ্রামে বলছে যে আমি একটা বুটিকের কাজ করতেছি, তো ওখান থেকে আমি স্যালারি পাইছি, ওই স্যালারিটা হচ্ছে আমি মানে সেন্ড করতেছি আর কি। তো ওর মা বোন মানে ওদের তো গ্রাম টিভি টিভি ওরকম নাই, তো ওরা ব্যাপারটাকে ট্রাস্ট করে নিছে। কিন্তু ওর বাবা তখনও হচ্ছে ওর এই জিনিসটাকে মানে নাই আর কি। এর মধ্যে হচ্ছে টাকা না থাকার কারণে ওর ওর পরে যে ছোট ভাইটা ছিল ওকে তো স্কুলে পড়াইতো, ওর স্কুলের ফিস দিতে পারেনি, ওর স্কুলটা বন্ধ হয়ে গেছে। তারপর ও তো টাকা কয়েক মাস রিসিভ করার পর ওর বাবাকে বলে যে এরকম ফজিয়া হচ্ছে যে পাঠায়, টাকা পাঠায়, আমরা তো তোমার ধারগুলো দিতে পারি, এবং হচ্ছে ধার দেওয়ার পরে হচ্ছে ওর ছোট ভাইয়ের নাম ছিল মুন্না, মুন্নার স্কুলের বেতনটাও দিতে পারে, পড়ালেখাটা কন্টিনিউ করবে। তোর বাপ কোনো মতে রাজি না, কিন্তু পরে সামহাও মানে ডেফিনেটলি টাকা নাই, টাকা আসলে অনেক বড় একটা ম্যাটার যে কোনো ফ্যামিলি বা যে কোনো কিছুর জন্য। তো যখন মানে মেয়ের উপর ডিপেন্ডেন্ট হইতেই হচ্ছে, ছেলেরা ওরকম সাপোর্ট দিতেছে না, ছেলেরা আলাদা হয়ে গেছে জয়েন্ট ফ্যামিলি থেকে। তো ওনার আসলে ওই ওই টাকাটা একসেপ্ট না করা মানে আর কোনো ওয়ে ছিল না, উনি না চাইলেও আসলে ওই মেয়ের টাকাটা ইউজ করতে রাজি হইলো আর কি। তো তারপর হচ্ছে ফজিয়া এখন রেগুলারলি ওর গ্রামের বাড়িতে টাকা পাঠাইতো। এর মধ্যে যেটা হইলো, একদিন ওর বাবার অ্যাক্সিডেন্ট হইলো। অ্যাক্সিডেন্টে মানে একটা পা, মানে অ্যাক্সিডেন্টটা এরকম ছিল, ওর বাবার গাড়ির নিচে পড়ছে অর সামথিং, মানে একটা পা ওনার কেটে ফেলে দিতে হবে, এবং ওইটা ওই গ্রামে চিকিৎসা হবে না, ওটা শহরে চিকিৎসা হবে। তো ফজিয়া হচ্ছে ওনাকে পাঞ্জাবেরই একটা শহরে মানে পাঞ্জাব স্টেটের একটা শহরে এনে রাখলো, এবং ওনার সব চিকিৎসা থেকে শুরু করে সবকিছু করা শুরু করলো নিজের টাকায়। কিন্তু ওর কাছে কিন্তু অনেক টাকা নাই, তো এখন কি করবে? তো এই যে বাবার অপারেশন চিকিৎসা, ওদের এই একটা এই ফ্যামিলিটাকে হচ্ছে শহরে এনে রাখা এবং একটা পুরো সেট আপ করা, বাসা ভাড়া নেওয়া, এইসবের যোগান দিতে গিয়ে এই মেয়ে সে হচ্ছে সস্তা মিউজিক ভিডিও করা শুরু করলো। মানে পাকিস্তানের মতন দেশ, আমি বলবো কনজারভেটিভ, ওই দেশে বলিউডের টাইপের মিউজিক ভিডিও এরকম ড্রেস পরে সে করা শুরু করলো। তো এবং অ্যামাউন্টটা খুবই কম, কিন্তু ওর তখন বাবার অপারেশনের জন্য ইমার্জেন্সি টাকা লাগবে বা একটা বাসা ভাড়া নেওয়ার জন্য ডিপোজিট দেওয়া লাগবে। ও কি করবে? তারপরে ও যেটা করলো, দুবাইয়ের যে অফারগুলো থাকে যে হ্যাঁ আমাদের সাথে গিয়ে তুমি এক সপ্তাহ দুবাই থেকে আসো, এক সপ্তাহ এখানে থেকে আসো, ওই অফারগুলো সে ওই কি বলবো বুড়া লোকদের সাথে নেওয়া শুরু করলো। এভাবে সে তার ফ্যামিলিকে মানে তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য সে মডেলিংটা সাথে সাথে এই বাজে বাজে মিউজিক ভিডিও করা, যেখানে বডি শো অফটাই অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ওইরকম ভিডিও বা এরকম দুবাইতে গিয়ে মানুষদের সাথে থাকতো। তার কিন্তু নিজের কোনো সেভিং ছিল না। সে অনেক কষ্ট করে একটু টাকা জমাইছিল একটা গাড়ি কেনার জন্য, যে একটু সেটেল ডাউন করলে একটা গাড়ি কিনবে নিজে। যখন বাবার অপারেশন করা লাগছে ওই টাকাও চেয়ে পড়ছে, আবার সে বাবাকে সরকারি হাসপাতাল থেকে নিয়ে প্রাইভেট হাসপাতালে রেখে মানে ওর পক্ষে যতটুকু করা পসিবল অতটুকু করছে। এরপর যখন বাসা ভাড়া নিল, সে হচ্ছে বাসা ভাড়ারও ওই জিনিসগুলো হচ্ছে যে মানে ফ্রিজ টিজ আর এনে দেওয়া শুরু করলো। তো এইটা হচ্ছে ইয়ে যখন দেখছে, মানে এর মধ্যে কিন্তু ওই ছেলেটা শাহরিয়ার নামের ছেলেটার সাথে ওর রিলেশনশিপ, ইটস নট আ রিলেশনশিপ, মানে শাহরিয়ার লাইকস হার বাট ও রেসপন্স করে না, পজিটিভ রেসপন্স করে না, এরকম একটা সিচুয়েশন। তো চলতেছে এইটা, এর মধ্যে কাজ টাজ করতেছে, শাহরিয়ার আসলে ওকে পছন্দ করে, ওর কাজগুলা নিয়ে মানে ও বলে যে তুমি ছেড়ে দাও আর কি, তুমি তো চাইলে ছাড়তে পারো। কিন্তু ফজের মধ্যে ব্যাপারটা ছিল যে ও কারো কাছ থেকে টাকা নেবে না, মানে ও যেভাবেই হোক নিজে টাকা আর্ন করে নিজে নিজের ফ্যামিলিকে চালাবে, নিজে করবে, ইদার ওয়ে সেটা পছন্দ করুক বা না করুক, কিন্তু সে কারো কাছ থেকে টাকা নেবে না। আমি আন্ডার আইয়ের মানে ঝামেলাগুলো শেষ করবো আর কি। তো প্রথমে হচ্ছে যে আমি একটা বেজ ইউজ করবো, উইচ ইজ দিস ওয়ান নেক্সট জাম্বো, এটা একটা বেস হিসেবে ইউজ করবো আমার আন্ডার আই। তো এভাবে ওর জীবন চলতেছে। এরপরে যখন ওর মানে ভাইয়েরা দেখলো, বড় ভাইয়েরা যারা গ্রামে থাকে, যে ও আসলে মানে শহরে ভালো ইনকাম করতেছে, ওর ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে,
তখন এরা যেটা করলো, ওরাও ওকে আসলে টাকা পয়সার জন্য চাপ দেওয়া শুরু করলো, এবং ওরাও শহরে ওদের ওই বাড়িতে এসে উঠার একটা মানে চেষ্টা করতেছে তখন, ঠিক আছে? মানে সবাই ওকে এন্ড অফ দ্য ডে টাকার জন্য আসলে ইউজ করা শুরু করে। এবং ওর ও এমন না যে ও জিনিসটা বুঝতো না, কিন্তু শি used to love her family so much যে ওই ব্যাপারগুলোকে ইগনোর করতো, এবং ওর এন্ড থেকে যতটুকু পসিবল অতটুকু হেল্প করা ট্রাই করতো। এই ভাইরাই কিন্তু যখন ওর ডিভোর্স হয়েছে, তখন কিন্তু ওরা থাকার জায়গা দেয় না, এই ফ্যামিলিটাই। যাই হোক, ওগুলাকে মাফ করে দিছে। এর মধ্যে ওর কাজ চলতেছে, সবকিছু মানে নর্মাল ট্র্যাকে চলতেছে। আর ও হচ্ছে মানে এইভাবেই ওর কয়েক বছর আসলে লাইফের কেটে যায়, মানে সার্ভাইভ মানে এইভাবেই হাবিজাবি করে করে। আর ও যেটা করতো মানে 2010 সালে বা 12 সালের ওই টাইম পেজটাতে ইউটিউব, ফেসবুক পেজ বা এই জিনিসগুলো আসলে তখন এতটা পরিচিত ছিল না। ওই সময়ে সে তার নাম দিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলে, এবং সে ওখানে এসে মানে এখন যেরকম মানুষজন লাইভ করে ক্যামেরা ধরে, এরকম সেলফি টেলফি ধরে, সেলফি স্টিক ধরে, ওইরকম করে মানে ভিডিও করে করে সে ওই ইউটিউব চ্যানেলে দিত, বা সেই ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসতো, এবং তার যে ফেসবুক পেজ ছিল ওইটাও সে মেনটেন করতো। এবং ও এটাও জানতো খুব ভালো মতন যে মানুষজন আসলে কিন্তু ওকে কখনোই মানে খুব একটা ভালো ভালো মেয়ের নজরে বা ভালো নজরে দেখে না। বাট ও আসলে মানে কি বলবো, লাইফের কাছে ও তখন ধরা পড়ে মানে ধরা পড়ে গেছে, মানে ওর আসলে সার্ভাইভাল আর কিছু ছিল না করার মতন। এভাবে অনেক বছর চলে যায়, ওর ছোট ভাই বোনটা বড় হয়ে যায়, মানে এইটাই ওর লাইফ স্টাইল ছিল। বাবা মাকে টেক কেয়ার করতো। এই বাবা একটা সময় ওকে ঘরে মানে বিয়ে করার কারণে জায়গা দেয় না, এই তার তার টাকা দিয়ে কিন্তু চলতেছিল। আর আমার আমার যেটা আমার মনে হয়েছে যে ওর ফ্যামিলি মেম্বার্স আসলে জিনিসটাকে মানে থাকে না যে চোখ থাকি তো অন্ধ, ওরা জানতো ডেফিনেটলি একটা মেয়ে শুধুমাত্র বুটিকে কাজ করে এত বড় কোনো কিছু করতে পারে না, এত টাকা 6-7 জন একটা ফ্যামিলি কেউ চালাইতে পারে না। ও চালাইতেছে, তার মানে ও টাকাটা কোত্থেকে পাচ্ছে? ডেফিনেটলি ডেফিনেটলি there is something, বাট ওদেরও তো আসলে মানে ওরা ইউজ করার প্ল্যানিং এ ছিল, তো ওরা আসলে কখনো মানে জানতে চাইলে তো প্রেশার দিলে কি বা ইয়ে হইতো না। আর ও তো মিডিয়াতে কাজ করে, এমন তো না যে ও এমন কোনো করে যেখানে ওর মানে চেহারা দেখানো যাবে না, এরকম কোনো কিছু তো না। আর এর মধ্যে ও অনেক কন্ট্রোভার্সিয়াল ইন্টারভিউ দেয়, যেগুলো হচ্ছে ইউটিউবে অ্যাভেলেবল। তোমরা চাইলে কান্দিল বালোচ দিয়ে সার্চ দিয়ে ওই কন্ট্রোভার্সিয়াল ইন্টারভিউগুলো দেখতে পারো আর কি। মানে ওর কথাবার্তাগুলো তখন শুনলে বোঝা যায় যে মানে ও খুবই বোল্ড। ওর 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 জিনিসটাই ওভারঅল এমন যে ওর ওর উপর এত প্রেশার, এত কিছু, ও যদি মানুষের কথা, এথিক্স, এসব চিন্তা ভাবনা করে, ও আসলে সার্ভাইভ করতে পারবে না। তো এইটার জন্য ও এসব ছাড়াই চলতে থাকে আর কি। তো এর মধ্যে যেটা হয়, ও যখন একটু ফেমাস মোটামুটি ভালো, যেটা আমাদের দেশে অনেক হয় যে কোনো একটা মেয়ে সে একটা ডিভোর্স ফ্যামিলি থেকে, মানে নট ডিভোর্স ফ্যামিলি থেকে আসে, সে ডিভোর্সড, সে ওই লাইফটার থেকে ছেড়ে এসে এখন পার্সোনাল লাইফে কিছু করতেছে বা মানুষজন তাকে চিনতেছে, এটা আমরা হর হামেশাই কিন্তু দেখি। হ্যাঁ, তো আগের মানে ওই আগের লাইফের হাজবেন্ড এসে তার বর্তমান লাইফে ঘাপলা করে, মানে ভালো ওয়ার্ড বলা উচিত, বর্তমান লাইফে ঝামেলা করে। আমার মানে যখন আমি ভিডিও করতেছি, আমার নর্মাল শব্দগুলোই চলে আসতেছে, যেগুলো হয়তো বা শ্রুতি মধুর নাই। আই এম রিয়েলি সরি, মেবি এটা কাট করে দিব। যাই হোক, তো ওর হাজবেন্ড এরকম হঠাৎ করে একদিন আসে যে কান্দিল বালোচ এরকম, মানে এরকম কোনো ব্যাকগ্রাউন্ড থেকে না, যে ওর ফ্যামিলি নিউ ইয়র্কে থাকে বা ওর বাবা মা ডাক্তার, বাবা নৌবাহিনীর একজন বড় অফিসার, এরকম কোনো কিছু না। ও পাঞ্জাবের একটা ছোট্ট গ্রাম থেকে আসছে, ওর অলরেডি একটা বড় ছেলে আছে 6-7 বছরের, হাজবেন্ড আছে, এবং সেই বদমাইশ বেটা মানে সেই লোক, সে হচ্ছে আবার ইন্টারভিউ দিচ্ছে যে হ্যাঁ ও তো আমার ছেলে আর আমাকে রেখে চলে গেছে, ও চলে যাতে মানে আমার কত কষ্ট হয়েছে, কিন্তু তোরে রেখে চলে গেছে কেন? এই ডেফিনেটলি ওটা তো আর বলবে না এখন। আমি হচ্ছে সেম ইমেজটা দিছি, এটা দিলে মেকআপ এত সুন্দর সেট হয়, গ্লোই থাকে, দ্যাটস আমি এটা ইউজ করি। এখন হচ্ছে আমি হাইলাইটার ইউজ করব। এই যে ওভারঅল মেকআপ লুকটা করতেছি, এটা করতে আমার হার্ডলি 15 থেকে 20 মিনিট লাগে, কিন্তু আমি আজকে স্টোরি বলতেছি এবং মানে দেখেই আমি হয়তো মানে এটার সাথে করতেছি দেখে আমি আমার মতন মানে রিল্যাক্স মুডে করতেছি। তো যাই হোক, ওর মানে এই জিনিসটা চলতেছে, ওর যখন এটা টিভিতে আসে, হ্যাঁ,
তখন হচ্ছে ওর বাবা মা একটা মানে বা ওর ফ্যামিলি মেম্বার ভান করে যে হ্যাঁ আমরা এখন জানতে পারছি তুমি এরকম খারাপ কাজ করো, মানে ব্লা ব্লা ব্লা। তোর বাবা মা আমার ওকে ইয়ে করে দিছে, মানে বাসা থেকে বের করে দিছে, যে তোর টাকা দেওয়া লাগবে না, আমরা আমাদের মানে নিজেরা ইয়ে করবো, চলবো। এর মধ্যে ওর একটা বড় ভাই যেটা ওর সাথে থাকে, আর যে ছোট ভাই ওকে হচ্ছে বিজনেস দাঁড়া করাই দিচ্ছে। এর মধ্যে ছোট ভাই হচ্ছে মানে সে হচ্ছে সবসময় উঁচা থাকে, উঁচার ইংলিশ তো জানো সবাই। তো আর তার বিজনেসে কোনো ইয়া নাই, সে ওর থেকে প্রতি মাসে 50-60 হাজার করে টাকা নেয়, 50-60 হাজার পাকিস্তানি রুপি নেয়, কিচ্ছু করে না, ওটা দিয়ে সে উঁচা থাকার জিনিসপাতি কিনে। আর বড় ভাই হচ্ছে নিজের ব্যবসা সামলায় ফেলছে, কিন্তু সে ফ্যামিলিতে কোনো কন্ট্রিবিউশন করতে চায় না। তো ফ্যামিলি যখন বলছে হ্যাঁ তোমার হারামের ইনকাম আমরা খাবো না এটা সেটা, তো বলছে ঠিক আছে খাওয়া লাগবে না। ও সুন্দর করে ফ্যামিলি থেকে চলে আসছে, এসে মানে নিজের মতন করে লাইফ লিড করতেছে আর কি। এর মধ্যে তো ফ্যামিলি 12টা বেজে গেছে, কারণ একটা থাকে উঁচা সবসময়, সে আকাশে উড়ে জিনিসপাতি খায়, আর আরেকজন হচ্ছে কন্ট্রিবিউট করবে না ফ্যামিলিতে। তো এই ঝামেলার পরে হচ্ছে ওদের বাসাতে ভাড়া দিতে পারে না, তো আবার ভাড়ার মানে ও আবার খবর পায় ও ভাড়া দিতে আসছে এই টাইপ সিচুয়েশন, তখন আবার ওকে অ্যাকসেপ্ট করে নিছে, মানে যা তা যা তা। এখন ওর ইনকাম ইয়ে হয়ে গেছে, হালাল হয়ে গেছে, মানে কিছু বলার নেই। তো এইভাবে চলতেছে। এর মধ্যে অনেক বছর পরে মানে ওর কাছে মনে হয়েছে যে এত বছর আমি শাহরিয়ার আমার পিছনে আছে, এত ভালো একটা ছেলে, আমার মনে হয় এন্ড অফ দ্য ডে ওরে বিয়ে করা উচিত। হ্যাঁ, তো ফাইনালি ও ভাবতেছে যে এখন আসলে মডেলিং ক্যারিয়ার, ও ডেফিনেটলি মডেলিং ক্যারিয়ার 2 দিনের, সাস্টেনেবল ক্যারিয়ার না। তোমার মুখে মানে বলি রেখা চলে আসবে, তোমার ক্যারিয়ার গন। অথবা অনেক সময় বলি রেখা আসা লাগে না, নতুন মানুষজন চলে আসলে তোমার ক্যারিয়ার গন। তো এখনো শারিয়ারকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, কিন্তু ওর মনে অনেক কনফিউশন, কারণ ও তো ছেলেদের থেকে সবসময় ধোকাই খাইছে, এমন তো না যে ও খুবই মানে ভালো একটা মানে কোন লাইফে কোন একটা ফেজে ভালো কিছু পাইছে। তো ও হচ্ছে শারিয়ারকে বলে যে ঠিক আছে, কিন্তু আমার কনফিউশন আছে, তোমার মা কি আমাকে মেনে নিবে? তারপর শাহরিয়ার হচ্ছে এত খুশি ছিল ছেলেটা, ওই দিনই ওর মায়ের সাথে এই ওকে দেখা করাইতে নিয়ে গেছে। এবং পরে শাহরিয়ার যেটা বললো যে ওর এই ক্যারিয়ার বা এই কান্দিল যেসব করে এগুলো নিয়ে কোনো কোশ্চেন নাই, এই কারণে কারণ হচ্ছে ওর মাও একটা সময় সেম ক্যারিয়ার ওর মতন স্ট্রাগল করছে, কিন্তু ওর মতন ভালো কিছু হইতে পারে নাই। তো ওর এটার সিম্প্যাথি কাজ করে এবং ও জিনিসটাকে ঠিক ওর প্রতি মায়া করে না, মানে ও এই পুরো সিচুয়েশনটাও বুঝে আর কি, ওকে ভালোবাসে এই কারণে ওকে বিয়ে করতে চায়। তো কান্দিলো ফাইনালি রাজি হয়েছে যে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করবো ব্লা ব্লা ব্লা, কিন্তু আমি জানি না আমার ফ্যামিলি কি বলবে, কারণ ও হচ্ছে ওর পুরো ফ্যামিলিকে চালায়। তো ডেফিনেটলি মানে যখন মানে ওর বাসায় গিয়ে বলবে যে হ্যাঁ আমি বিয়ে করতে চাই, আমি সেটেল ডাউন করতে চাই, ওর ফ্যামিলি তো টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে, বা দিলেও আগের মতন আসবে না জিনিসগুলো, বা ও যদি বিয়ে করার পরে এই কাজগুলো ছেড়ে দেয় যেরকমটা শারিয়ার চায়, ও তো আসলে টাকা দিবে কোত্থেকে ওর ফ্যামিলিকে? ওর ফ্যামিলি পুরো ব্যাপারটাতে খুব রেগে গেছে। এবং গেস হোয়াট, কে সবচেয়ে বেশি রাখছে? ওর ছোট ভাই বা ভাইরা। তো যাই হোক, সে তার ফ্যামিলিতে বলছে যে আমি বিয়ে করতে চাই হাবিজাবি। আম, মানে দেখা করতে গেছে, ওরা একই সিটিতে থাকে বাট ডিফারেন্ট বাসায় আর কি, মানে ওর নিজের পার্সোনাল বাসা আছে। তো তারপরে সে ওই দিন ছিল তার ফ্যামিলির সাথে, রাতের বেলা ওর ছোট ভাই ওর রুমে এসে ওকে, ওর ছোট ভাই এবং ওর অন্যান্য ভাইরা এসে, কারণ ও নিজে সেটেল ডাউন করতে চাইছে, এবং সেটেল ডাউন করলে ও আর ওর ফ্যামিলিকে কম টাকা দিতে পারবে না, ওর উঁচা হওয়ার মশলাপাতি আসবে না। মানে এমন একটা ফ্যামিলি যার জন্য তুমি নিজের সবকিছু দিয়ে দিলা, যাদের কথা চিন্তা করে তুমি কোনো কিছু পাত্তা দিলা না। আই হ্যাভ নো ওয়ার্ডস ফর দিস। আমি হচ্ছে দিচ্ছি ম্যাকের উইল, যেটা খুবই ফেমাস একটা শেড। ঠোঁট খুবই ক্রাস্টি হয়ে আছে, কারণ আমার স্কিন কেয়ার নিয়ে আমি কনসিস্টেন্ট না, ভাল লাগলে করি নাহলে বাদ। এটা হচ্ছে সমস্যা, যে কোনো কিছু ভালো লাগলে করি নাহলে বাদ। বেশি খুশি থাকলে করি না, মানে বাদ এরকম, বেশি স্যাড থাকলে করি না। নর্মাল লাইফ খুবই কমই থাকে আমার। ইট ডাজন্ট মিন যে সবসময় খুশি থাকি। ইউ গট ইট। যাই হোক,
তো এটা ছিল মোটামুটি একটা রাফ স্টোরি। তো আমি এই ড্রামাটা হচ্ছে আমার ইউটিউবে ইন জেনারেল চলে আসে, কারণ আমি হালকা পাতলা পাকিস্তানি ড্রামা দেখি। এবং মানে থাকে না যে কুকিং করার সময় বা ইয়া কোনো একটা কাজ করতেছি, সাইডে কিছু একটা চলতেছে, ওভাবে আমি ড্রামাটাকে দেখছি আর কি। কিন্তু মানে আমি যখন ড্রামাটা দেখতেছিলাম, সামহাউ আমি এই কান্দিল বালোচকে আমার কাছে মনে হচ্ছিল যে সবকিছু মানে আমার সামনে হচ্ছে। মানে আমি খুবই রিলেট করতে পারছি সামহাউ, যে মানে জিনিসটা খুব বাজে না যে একটা মেয়ে ওর ফ্যামিলির জন্য এত কিছু করতেছে, এন্ড অফ দ্য ডে ও যখন নিজে হ্যাপিনেসের একটা সুযোগ পাইছে, ওর ফ্যামিলি জাস্ট বলছে তুমি আমাদের কাজের না, ছেলে এটা মেরে ফেলছে। যদিও ওর বাবা এটা নিয়ে ওর ছেলেগুলার বিপক্ষে গিয়ে ওদের নামে কেস করছে, ওরা এখনো পলাতক, এবং এই কেসে কোনো শুনানি হয় নাই, কিছু হয় নাই। এবং এইটাকে একটা হয় এই কেসের আগে পাকিস্তান এবং ইন্ডিয়াতে কমন একটা বিষয়, স্পেশালি পাকিস্তান। আমি জানি না তোমরা মানে এই ব্যাপারটা নিয়ে জানো নাকি, আমি হয়তো এই ওয়ার্ডটা এত বেশি বার উচ্চারণ করবো না, বিকজ ইউ নো ইউটিউব স্টাফ। এটা হচ্ছে যে আমার ফ্যামিলি মেম্বার, স্পেশালি মেয়েরা, যদি আমার কথার এগেনস্টে গিয়ে অন্য ধর্মের অন্য জাতের কোনো মানুষকে বিয়ে করে, বা আমার কথার এগেনস্টে গিয়ে যদি এমন কিছু করে যেটা আমি পছন্দ করতেছি না, এই কারণে আমার আমার ধারণা যে ওর অ্যাক্টিভিটিসের কারণে আমার সম্মান নষ্ট হচ্ছে। মানে তোমার সম্মান কত ঠুনকা, হুম, সে এখন সম্মান রক্ষার্থে ওই মেয়েটাকে, এটাই একটা ফ্যাক্ট। মানে এটাকেই বলা হয়, সেটা ওর সাথে হয়েছে। ওর ভাইরা বলছে যে এরকম কাজ করতো, এগুলো আমরা পছন্দ করি না। তো তোমরা তো তোমাদের বিজনেস দ্বারা করছো, তোমাদের ফ্যামিলিকে খাওয়াচ্ছে, তোমার বাবা টেক কেয়ার করতেছে, তোমাদের গ্যাসের বিল, চুলার বিল, ইলেকট্রিক বিল, সবকিছুর বিল ও দিচ্ছে, তখন তোমাদের এই মান সম্মান ছিল না? তো এরপরে হচ্ছে পাকিস্তানে একটা নতুন আইন হয় যে ওনার মানে এই ধরনের সিচুয়েশন হইলে পরিবারের মানুষজন শাস্তি, মানে এটা শাস্তিযোগ্য অপরাধ, পরিবারের মানুষজন শাস্তি পাবে। এটাকে ওদের এ ধরনের কোনো রুল ছিল না, মানে একটা বাসা মেরে ফেলবে, কিন্তু কোনো রুল থাকতে পারবে না। মানে মানে আমি এখন যখন চিন্তা করি যে ফেসবুকে অনেক মেয়েরা লিখে, হ্যাঁ, কেন 1970 হয়েছে, তাহলে তো আমরা একসাথে পাকিস্তানেরই থাকতাম, মানে আমাদের কি মানে পাকিস্তানি জামা তো দাম দিয়ে কেনা লাগতো না। তারপরে হচ্ছে তো পাকিস্তানি জামা আসলেই ভালো, আমি পার্সোনালি পাকিস্তানি জামা পছন্দ করি, পাকিস্তানি ড্রামাস আর গুড। দ্যাট ডাজন্ট মিন যে তোমার একটা দেশ, মানে তুমি যাতে উঠতেছো বাংলাদেশে থেকে তুমি ওইটা বুঝতেই না, মানে ওখানকার মেয়েরা কত হার্ড জিনিস মানে ফেস করে। আর এটা হচ্ছে আমি ড্রামার একদম শেষ এপিসোডে গিয়ে আসলে জানতে পারি যে এটা একটা রিয়েল ঘটনা থেকে নেওয়া। এই ড্রামাতে কান্দিল বালুস্তর আসল নাম, যেটা দিয়ে মিডিয়াতে পরিচিত, তুমি যদি ইউটিউব গুগলে সার্চ দাও তুমি ওর অনেক ইন্টারভিউজ, ওর সেই ইউটিউব চ্যানেল। তো এটাই হচ্ছে ফুল স্টোরি। আর মানে এরকমও অনেক বলে ও অনেক বোল্ড ছিল। তোমরা যদি ওর ইন্টারভিউ গুলো দেখো, কান্দিল বালোচ ইন্টারভিউজ স্টিল অ্যাভেলেবল। ওর যে পাকিস্তানি আইডল, তারপর রিয়েলিটি শো এগুলোতে গেছিল, ওখানে ঝগড়া টগড়া মারামারি, এগুলো সব রিয়েল ফুটেজ অ্যাভেলেবল। তো এবং আমি যে ড্রামাটা থেকে ওর ফুল স্টোরিটা জানতে পারছি, এবং পরে আমি নিজে অনেক একটু হাঁটাঘাটি করছি, সেই ড্রামাটার নাম হচ্ছে বাঘি, BAAGHI। সো এটাতে অভিনয় করছে কান্দিল বালোচের ক্যারেক্টারে হচ্ছে সাবা কামার। আই রিয়েলি লাইক হার অ্যাক্টিং স্কিল। এবং ওর হচ্ছে ওর ওখানে ড্রামাতে ওর নামটা ছিল কমল কমল বালাউচ এভাবে বলতো, বাট খারাপ লাগছে দেখে। এরপরে আমি একটু ঘাটাঘাটি করছি এবং আমার কাছে মনে হয়েছে যে মানে ওর স্টোরিটা আসলে শেয়ার করার মতন। মানে আমরা লাইফে সবকিছু দিয়ে অনেক সময় আমরা অনেক কিছু করে ফেলি, কিন্তু ওটার একটু 19 থেকে 20 হলে, পান থেকে চুন খুসলে, মানে ওই মানুষগুলাই ধরো যে মানে ইট ডাজন্ট ম্যাটার যে তুমি তাদের জন্য কি করছো এতদিন। সো দ্যাটস ইট। আমি ভাবছি আমি এরকম কোনো স্টোরি যদি আমার কাছে টাচই লাগে, আমার কাছে মনে হয় শেয়ার করার মতন, আমি আমার ইউটিউব চ্যানেলে ডেফিনেটলি সেটা দিব। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আই এম রিয়েলি কনসিস্টেন্ট ইন মাই ইউটিউব অ্যাকাউন্ট, হুইচ তুমি এটা অলরেডি দেখতেছো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিউটি ল্যাব বাই শাম্মী।
প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আই ক্যান টেল ইউ, আমি তোমাদের জন্য নতুন নতুন স্টোরি নিয়ে আসবো যেগুলো আমাকে টাচ করে। আমি জানি না তোমাদেরকে এই পাকিস্তানি মডেলের রিয়েল লাইফ স্টোরিটা টাচ করবে নাকি বা তোমরা রিলেট করতে পারছো নাকি, বাট আই ফিল লাইক এভরি গার্ল ক্যান রিলেট টু হার অন সাম পয়েন্ট। আমরা মানে মানুষের জন্য কাছে মানুষ, দূরের মানুষ, বন্ধু বান্ধব অনেক কিছু করি। তো যখন আমরা কোনো কিছু করি আমরা একটা এক্সপেকটেশন তো থাকে, চলেই আসে মানুষের, মানে আমরা এন্ড অফ দ্য ডে মানুষ, তাই না? ওটা আসলে ম্যাচ মানে এরকম বাজে হবে যদি কেউ ঠকে এইসব জায়গা থেকে, খুবই খারাপ লাগে। আমার কাছে মনে হয়েছে যে এই কান্দিল বালোচ যে মেয়েটা, ওর লাইফটা বা সবকিছু আরো অনেক মানে ভালো হইতে পারতো। ও তো আসলে ভালো ওয়েতে মিডিয়াতে এন্ট্রি করতে চাইছিল, বাট দিস ইজ দ্য প্লেস যেখানে তোমাকে ইউজ করবে, ওরা ওদের মতন করে তোমাকে ইউজ করবে। সো মানে ও এরকম হইছে কারণ ওকে এরকম হইতে মানে বাধ্য করা হয়েছে। দ্যাট ইজ হাউ ইউ ক্যান সার্ভাইভ, দ্যাট ইজ হাউ ইউ ক্যান লাইক পুট ফুড অন ইউর লাইক লাভিং পিপলস প্লেট, and end of the day they're going to kill you just because you are going to have some fun, have some love in your life, or you're going to have a good life. এছাড়াও ওখানকার ইন্টারভিউগুলো দেখলে দেখবা যে ওখানকার অনেক পলিটিশিয়ান, হুজুর, বড় হুজুর আলেম, এদের সাথেও ওর অনেক কন্ট্রোভার্সিয়াল আছে। মানুষ এটাও বলে যে শুধু ওর ছোট ভাই বা ভাইয়েরা না, হয়তো ওই লোকেরও ওর খুনের মধ্যে হাত আছে। তবে ওর বাবা নিজে হচ্ছে থানাতে গিয়ে ওর ভাইদের নামে এই মামলা দায়ের করছে যে ওরাই ওকে খুন করছে। তার মানে মানে হাই পসিবিলিটি, বা আমি এটা আমার কাছে মনে হচ্ছে ওভারঅল সবকিছু চিন্তা করে বা দেখে ওর ভাইয়েরা ওকে খুন করছে। ওর ভাইয়েরা এখনো গায়েব, ওদেরকে ধরা কিছু বলে না, ওদেরকে এখনো ধরা পড়ে নাই, ওদের কোনো শাস্তি হয়নি। সো থ্যাংক ইউ সো মাচ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। আমি তোমাদের কাছে একটা লাস্ট প্রশ্ন করে যেতে চাই। ওর সাথে যেটা হয়েছে, ও হয়তোবা আমি বলবো না ও খুব একটা ভালো লাইফ লিড করতো, কিন্তু আমার কাছে মানে মনে হয়েছে ও পরিস্থিতির শিকার। তোমাদের কাছে কি মনে হয়, ওকে পরিস্থিতির শিকার, নাকি ও চাইলে একটা ভালো লাইফ লিড করতে পারতো, ফ্যামিলিকে ফিট করতে পারতো, বাট অ্যাট দ্য সেম টাইম ও একটা ভালো জব করতে পারতো, বা সিচুয়েশনসটা কিভাবে ও বেটার করতে পারতো, বা যখন ওর ফ্যামিলি ওর কাছে ওর ঘাড়ের উপর এসে থেকে ওর টাকায় খাওয়া শুরু করছে, ও তখন ওই সিচুয়েশন কন্ট্রোল করতে পারতো? তোমাদের কি মনে হয়? ডেফিনেটলি এই ফিডব্যাকটা দিবা। আর তোমরা যদি এরকম আরো স্টোরি শুনতে চাও, বা তোমাদের যদি কোনো মানে স্পেসিফিক প্ল্যান থাকে যে আমি এই স্টোরি শুনতে চাই, ওই স্টোরি শুনতে চাই, কাইন্ডলি প্লিজ কমেন্ট ডাউন করো। থ্যাংক ইউ সো মাচ এই লম্বা সময় ধরে আমার বকবকানি শোনার জন্য। আই নো মাই ভয়েস ইজ নট দ্য প্রিটিয়েস্ট ওয়ান, আমি নিজেই শুনতে পারি না। রিয়েলি থ্যাংক ইউ গাইজ ফর লিসনিং দ্য হোল টাইম। I hope I'm going to see you guys real quick. আমি কিন্তু খুবই অ্যাক্টিভ, আমি শর্টস দেই প্রতিদিন, সো কাইন্ডলি ওগুলো চেক আউট করবা তোমরা। থ্যাংক ইউ সো মাচ।